সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1138তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো দিনাজপুরের ছেলে সুমনের জীবনের হৃদয় কাঁপানো চরম প্রতারণামূলক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল একে একে 9টা বিয়ে করলেন মাকে শারীরিক শান্তি দেওয়ার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, ছেলে বিয়ে করলে মা কেন শারীরিক শান্তি পাবে? এই গল্পটা রাজধানী ঢাকারই, উনি যদিও দিনাজপুরের ছেলে, কিন্তু গল্পটা রাজধানী ঢাকা ঘিরে এবং রাজধানী ঢাকার বুকে এক সম্ভ্রান্ত পরিবারের, এক বিত্তশালী পরিবারের নোংরা বাস্তব জীবনের গল্প। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনার গল্পটা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন। তার বড় কারণ হচ্ছে এই ঘটনাটা আমি শুধু এই কারণে নিয়েছি যে এরকম ঘটনার গল্প আমি এর আগেও অনেক পেয়েছি এবং এই ঘটনাগুলোর মাঝে আমাদের গ্রামগঞ্জে সহজ সরল ছেলেগুলো রাজধানী ঢাকার বুকে গিয়ে প্রতিনিয়ত তারা প্রতারিত হচ্ছে। কীভাবে এই প্রতারণা থেকে বের হবে এবং এই প্রতারণার ফাঁদে পড়লে তাদের জীবন কেমন হতে পারে, শুধু এই বাস্তবতা তুলে ধরার জন্যই আজকের এই গল্পটা আমার রেকর্ড করা। আমি সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত দিনাজপুরের ভাই সুমনের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে সুমনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সুমন, আমার বাড়ি দিনাজপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় একটা ভাই রয়েছে, আমার বড় 2টা বোন সহ ছোট একটা বোন। আমরা টোটাল 3 বোন 2 ভাই। আমাদের পরিবারটা দিনাজপুর শহরের অদূরে কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন দোকানদার। এত বড় মাপের কোনো দোকানদার আমার বাবা না। আমার বাবা মূলত টুকরি করে বিভিন্ন ধরনের আপনার মালামাল নিয়ে, ধরেন অনেক ধরনের মালামাল মাথায় করে নিয়ে এগুলো ফেরি করে আমার বাবা গ্রামে গ্রামে বিক্রি করত। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের পরিবারটা প্রচণ্ড অভাব আর অনটনের মাঝে বেড়ে উঠতেছে। আমাদের পরিবারের অভাবটা এরকম একটা অভাব ছিল যে আমাদের পরিবারে 3 বেলা খাবার জোটানো আমার আব্বার পক্ষে সম্ভব হচ্ছিল না, যার জন্য খুব ছোটোবেলা থেকে আমার বাবা আমার ভাই মানুষের কাজে লেগে যায় এবং আমার যে বড় 2টা বোন ছিল তারাও আমি দেখতাম যে আমার ভাইয়ের সাথে বিভিন্ন কাজে যেত এবং যেই কাজগুলোর কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। মাঠে ঘাটে আমার বোনেরা আমার ভাইয়ের সাথে গিয়ে সম পরিমাণে কাজ করত এবং সম পরিমাণে টাকা উপার্জন করত। খুবই অভাব অনটনে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে, কিন্তু আমি আমার ভাই বোনদের তুলনায় দেখতে একটু ভালো ছিলাম। আমার চেহারা অনেকটা মায়াবী ছিল, সুন্দর ছিল আমার অন্য ভাই বোনগুলোর তুলনায়। আমিও তাদের সাথে মাঠে ঘাটে কাজ করি। এরকম করতে করতে আমার বয়স যখন প্রায় 12 বছরের কাছাকাছি, ওই মুহূর্তে আমাদের পাশের গ্রামে, আমরা ওই সময় আলুর সময় ছিল আমার মনে আছে, আমরা যে বাড়িতে বদলা দিচ্ছিলাম, যে মালিকের বদলা দিচ্ছিলাম, ওনার ওই আলু তুলতেছিলাম বিকেলবেলা, শীতের বিকেল আলু তুলতেছিলাম। তো পাশের গ্রাম থেকে কয়েকটা মহিলা গ্রাম দেখার জন্য আসছে। ওরা সম্ভবত টাউনে থাকে, ওরা গ্রামে আসছে একটু ঘোরার জন্য। তো ঘোরার জন্য এসে ওরা দেখলো যে আলু ক্ষেতের কাছে এসে আমরা আলু তুলতেছি। পরে আমার ডাক দেওয়ার পর আমি কাছে আসছি, বলে তোমার নাম কি? আমার নাম সুমন। বলে 2টা আলু দাও তো। পরে আমি 2টা আলু দিলাম। তো আমার আব্বাও কিন্তু ওই একই জমিতে কাজ করতেছে। পরে বলে তোমরা কয় ভাই বোন? এমনি আমার সাথে কথা বলে। আমি তখন বললাম যে এই তো আমার বোনেরা এখানে কাজ করে, আমিও আছি, আমার বাড়িতে আরেকটা ছোটো বোন আছে, আমার আব্বা আম্মা, আমার বাবা আর আমার বড় ভাই এখানে। তা মহিলাটা তখন খুব অবাকে আমারে বলতেছে, কি বলো, তোমার বোনেরা তোমার সাথে কাজ করে? আমি বললাম হ্যাঁ, এই যে বড় 2টা বোন, ওইটা আমার বোনই। পরে বলে তোমার বড় 2টা বোনের বিয়ে হয়েছে? আমি বললাম যে না, আমার বড় 2টা বোনের বিয়ে হয়নি। এবং এটা শোনার পরে মহিলা আমার দিকে কেমন জানি একটু মায়ার নজরে তাকালো। হয় না যে গ্রামের হতদরিদ্র পরিবার দেখলে শহরে টাউনের মানুষগুলোর মনে যেরকম মায়া জন্মায়, এরকমভাবে আমাকে দিকে তাকালো। তাকে বলতেছে তুমি একটা কাজ করবা? আমি বললাম কি? বলে অমুকের বাড়ি ছিল, আমাদের পাশের গ্রামের একটা মানুষ বলে, ওনারা অনেক বড় লোক, ওরা ঢাকায় থাকে। আমি বললাম চিনবো না কেন, ওদেরকে চিনি। বলে ওনাদের বাড়ি চিনে, যদি চিনে থাকো তাহলে আজকে রাতে তোমরা কাজ শেষ করে তুমি আমার এই বাড়িতে আইসো, তোমার আমি একটা জিনিস দিব। তো আমি বললাম যে কি জিনিস দিবেন? বলে তুমি আইসো তখনই দেখবা। এই বলে তারা চলে যাচ্ছে। একটু পরে আবার পিছনে আসছে, ফিরে এসে আমার বলতেছে সুমন, যাওয়ার সময় তোমার আব্বাকে সহ সাথে করে নিয়ে যাও। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো তারা তখন চলে গেল। চলে যাওয়ার পরে আমি তখন চিন্তা করতেছি যে আমাকে জানি কি জিনিস দিত, আমাকে কি জানি দিতে চাইছিল। ভাইয়ের সাথে, আমার বোনের সাথে, বাবার সাথে নিয়ে মজা করতেছি।
এরকম করতে করতে গোধূলি সন্ধ্যা হয়ে গেল এবং সন্ধ্যার পর আমরা কাজ থামিয়ে বাড়িতে গেলাম, খাওয়া দাওয়া করলাম এবং গোসল করলাম। গোসল করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমি তখন একটা ভালো কাপড় গায়ে দিয়ে আমার আব্বারে বললাম যে আব্বা চলেন অমুক গ্রামে যাবো, উনি তো আমাকে যেতে বলছে। আব্বা আমার বলে তুই যা, আমি বললাম না তুমি চলো। জোরাজোরি করছে, আব্বু যায় না। এরপর আব্বু বলে একটা কাজ কর, তোর ভাইরে নিয়ে যা। আসলে আমার আব্বার বয়স হয়েছে তো, আব্বু সারাদিন কাজ করছে, এখন ধরেন গোসল করছে, খাওয়া দাওয়া করছে, এরপরে শরীরটা সামনের দিকে আমার আব্বার চলতেছিল না, অনেক ক্লান্ত হয়ে গেছে। তো আমি তখন বড় ভাইরে বললাম যে ভাইয়া নাইলে তুমি আমার সাথে চলো। ভাইয়া তখন আমার সাথে গেল। যাওয়ার পরে ওই বাড়িতে গেছি, পরে দেখলাম যে ওদের বিশাল বাড়ি, যদিও ওদের বাড়ি আমি আগেই চিনতাম, কিন্তু বাড়ির ভিতরে ঢোকার সৌভাগ্য হয়নি, হয়তো বাইরে থেকে বাড়িটা দেখতাম। ভিতরে ঢুকলাম, যে ভিতরে ঢুকে দেখলাম প্রচুর ফার্নিচার এবং আলিশান একটা বাড়ি। বাড়ির মধ্যে ঢোকার পরে ওই যিনি বাড়ির মালিক উনি আসছে, এসে আমারে বলে কিরে তোরা এখানে? আমি বললাম যে শহরের একজন ম্যাডাম আমাদেরকে আসতে বলছে। বলো ও আচ্ছা ঠিক আছে বয়। পরে বসছি, বসার পরে ওই ম্যাডামটা তখন আসছে, এসে বলে সুমন কি খাবা? আমি বলছি না ম্যাডাম আমি কিছু খাবো না। বলে না বলো কি খাবা? আমি বললাম না আমার কিছু খাইতে ইচ্ছে করতেছে না। এরপরও তারা ভাত খাইতে বলছে, আমরা বলছি আমরা ভাত খেয়ে আসছি। পরে আমাদেরকে অনেক ফল ফ্রুট কেটে দিছে, ফল জুস, মানে আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না, আমি ওই সময় জানি যে এরকম তাজা ফল দিয়ে জুস বানানো যায়। আমারে বলে যে এটা আপেল জুস, আপেল জুস। আমি কিনি না, আমি খাইতাম আপেল, কিন্তু এখানে আপেল দিয়ে কি জুস বানানো হয়? মানে বলে এটা কমলার জুস, মানে এরকম করে বলে। আমি ওই প্রথম জানতে পারি যে আসলে মানে ফল দিয়ে যে জুস বানানো যায়, মানে বুঝতে পারেন আমি কতটা গ্রামের মানুষ ছিলাম। যাই হোক, এরপরে উনি আমাকে দিল, আমরা খাইলাম এবং খাওয়ার পর আমার বলে যে সুমন তোমার আচার আচরণ কথাবার্তা আমার ভালো লাগছে, তুই কি আমার সাথে ঢাকায় যাবা? এমনি বলতেছে। তো আমার ভাইয়া বলতেছে যে ঢাকায় গিয়ে কি করবে? বলে না আমার বাগান আছে, আমার বাড়ির সামনে একটা বাগান আছে, আমার বাগানটা দেখাশোনা করবে। আমার হাজব্যান্ড তো হচ্ছে বিদেশে থাকে, তো ও যদি আমার সাথে থাকে তাহলে আমার একটু হেল্প হবে, উপকার হবে। তো ও আমার ভাই জিজ্ঞেস করলো যে আপনার কি ছেলে মেয়ে আছে? বলে হ্যাঁ আমার 2টা মেয়ে আছে, বাট তারাও বিদেশে থাকে, আমি একাই থাকি বাংলাদেশে। তো পরে বলে যে ওনারা বলতেছে যে আমার ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে, আমি আব্বুর সাথে আলোচনা করে কালকে আপনাদেরকে জানাই দিব। তো এরপরে ওখান থেকে আমরা চলে গেলাম। যাওয়ার পরে আব্বা মানে ভাইয়া বাড়িতে গিয়ে আব্বুরে বললো। আব্বু তখন বললো ভালোই তো হয়, ও তো কোনো কাজ টাজ করতে পারে না, আমি আসলে অত পরিশ্রমিক না আর কি। আমার বাবা ভাইয়া যেরকম কাজ করতে পারে আমি আবার ওরকম কাজ করতে পারি না, মানে আমি ওভাবে ভালো কাজ করতে পারি না। যার জন্য আমার আব্বা তখন ভাইয়ারে বললো তাহলে তো ভালোই হয়, ও যদি মানে ওর যদি নিতে চায় তাহলে ওরে দিয়ে দিমনি। তা আমার তখন মনটা অনেক খারাপ হলো যে বাবা এবং ভাইয়া আমাকে দিয়ে দিতে চায়। রাতের বেলায় আমার মন খুব খারাপ। মা তখন আমার কাছে এসে বলতেছে যে সুমন ভালোই হইব, ঢাকা শহরে রং বেরোতঙ্গের বাতি জ্বলবো, তুই খাওয়ারে কষ্ট পাবি না, থাকায় কষ্ট পাবি না, অনেক ভালো থাকবি। এরপরে বাবা গিয়ে ওনার সাথে কথা বললো, উনি ওই দিন বিকেলবেলায় চলে যাবে। আমাকে বললো তোমার ব্যাগ ট্যাগ রেডি করো। তো আমার আসলে ভাই ভালো লাগতেছিল না যাওয়ার জন্য, সত্যিকার অর্থে আমার মানে বাবা মাকে ছেড়ে ভাই বোনদেরকে ছেড়ে এভাবে চলে যেতে ইচ্ছে করতেছিল না। তারপরেও বাধ্য হয়ে আমি ওই মহিলার সাথে তখন ঢাকাতে যাই। তো আমি এই জীবনে প্রথম ঢাকা শহরে যাই এবং আমার জীবনে প্রথম আমি এত দামি গাড়িতে উঠি, মানে এটা প্রাইভেট কার ছিল, ওই প্রাইভেট কারে আমার জীবন আমি প্রথম উঠি। তো প্রাইভেট কারে করে উনি আমাকে ঢাকাতে নিয়ে আসে এবং ঢাকাতে নিয়ে যাওয়ার পরে ওনার হাজব্যান্ড থাকে হচ্ছে আপনার বিদেশে, কানাডায় থাকে, ওনার মেয়েরাও কানাডায় থাকে। তো উনিও মাঝে মাঝে কানাডায় যায়, কানাডা থেকে আসে, মানে এইগুলোর মধ্যেই থাকে। তার বাড়ির সামনে একটা বিশাল গার্ডেন আছে, ওই গার্ডেনটা আমি পরিচর্যা করি। তো আগে নাকি ড্রাইভার ছিল, এখন আর ড্রাইভার নাই, উনি একে ওনার গাড়ি ড্রাইভ করে। তো গার্ডেন পরিষ্কার করি, ওনার গাড়ি পরিষ্কার করি। এরপরেও ভাই মানে দেশে থাকতে যেরকমভাবে আমার সাথে ভালো করে কথা বলছে, গ্রামে থাকতে যেরকম ভালো ব্যবহার করছে যে সুমন তোমার আমার ভালো লাগে এটা ওইটা, কিন্তু ঢাকা আসার পরে না ওনার ব্যবহার এত খারাপ হয়ে গেছে মানে বলার মতো না। ধরেন আমি আপনার ওনার গাড়ি পরিষ্কার করি, উনি আইসে আমাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। ধরে আমি মাস শেষে বেতন দিয়ে এই কারণে রাখছি আমার গাড়ি পরিষ্কার হয় নাই, গার্ডেনে পানি দিয়ে, ধরেন গার্ডেনে মানে গাছ মরে গেলে তো এটা আমার দোষ না, তাই না? গাছ মরে গেছে কেন? উনি আমাকে খুব খারাপ ব্যবহার করে এবং মানে খাবার দেয় না। মানে কি একটা অবস্থা যে আমারে মানে আমার বেতন, উনি আমাকে বেতনও দেয় না। মাসে আমাকে 1200 টাকা বেতনের কথা বলে আসছে, আমাকে 1200-1500 বেতন দিবে এটা বলছে, 12 থেকে 1500, কিন্তু আমাকে বেতনও দেয় না। 1-1.5 মাস কেটে গেছে। মানে সকালে ধরেন মানে ওনার কুকুর আছে আর কি, আমার বলতে খুব খারাপ লাগতেছে, তারপরেও বাস্তবতার জন্য কথাগুলো বলছি। ওনার কুকুর আছে, ওনার কুকুরের মানে উনি পিঠা দেয় আমাকে, রুটি দেয়, দিয়া বলে মানে মাংস দিয়া রুটিটা বলে কুকুরে দিবি, মানে ওই মাংসটা বলে কুকুরে দিবি আর খালি রুটিটা বলে আমারে খাইবি। তো একদিন আমি ওই কুকুরের মানে কুকুরকে যে মাংস দিছিল আপনার গরুর মাংস, ওই মাংস থেকে আমি একটু মাংস চুরি করে রাখছি, বুঝছেন? রাখছি এই কারণে যে আমি এটা রান্না করব, এটার জন্য রাখছি। উনি এটা জানছে যে আমি মাংস রেখে দিচ্ছি কুকুরের ওইখান থেকে, মানে আমার ঘর থেকে ফ্রিজটা নিয়ে গেছে, একটা ছোটো ফ্রিজ ছিল, আমার ঘর থেকে ফ্রিজটা নিয়ে গেছে,
এবং আমাকে বলে দিয়েছে যে নেক্সট টাইম আমি যদি কুকুরের কোনো খাবারে হাত দিই বা কুকুরের কোনো খাবার যদি আমি খাই, তাহলে উনি আমাকে মানে মেরে জেলে দিয়ে দিবে, মানে চোরের অপবাদ দিয়ে জেলে দিয়ে দিবে। এরকম করে আমার সাথে ব্যবহার করে। তাই একটা পর্যায়ে আসলে মনে হলো যে আল্লাহ মানুষ হিসেবে না বানায়া বড় লোকের কুকুর হিসাবে যদি পৃথিবীতে পাঠাইতো, তাইলে হয়তো আর একটু বেশি সম্মান পাইতাম। আসলে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি, আমার কলিজাটা ফেটে গেছে ওই মুহূর্তে, যখন কুকুরের খাবারটা আমি হাতে নেওয়ার পরে উনি আমার সাথে এরকম ব্যবহারটা করলো। তো গরিবের ঘরে জন্ম নেওয়াটা যে কতটা কষ্টের, এটা শুধু একটা গরিব ছেলেই বুঝবে। বিত্তশালী সমাজের মানুষগুলোকে এটা কখনো বোঝানো যাবে না। খুব কষ্ট হয়েছিল, আমার মনে হচ্ছিল আমার কলিজাটা ফেটে গেছে। আমি চিৎকার করে সেদিন কেঁদেছিলাম। এরপরেও আমি ওনার কাছে এক বিন্দু পরিমাণের সিম্প্রীতি, আদর, ভালোবাসা কিছুই পাইনি। এরকম করে দীর্ঘ অনেকগুলো বৎসর আমি ওনার ওখানে থাকি, কাজ করি। আমার বয়স প্রায় 17 বৎসরের কাছাকাছি। ওই সময়তে প্রায় 5, 6, 7 বৎসরের মতো আমি ওখানে কাজ করি। তাহলে আপনারা বুঝেন যে কত বছর ধরে ওখানে কাজ করি। কিন্তু এই 5-7 বছরেও উনি বিন্দু পরিমাণের আমাকে কোনো ভালোবাসা দেয়নি। ঈদ যায়, চাঁদ যায়, আমাকে কখনো বাড়িতেও যাইতে দেয় না। এই 7 বছরে মনে হয় আমি বাড়িতে গেছি 2 থেকে 3 বার, এমন একটা অবস্থা। এবং বাড়িতে গেলেই সাথে সাথে আবার আমাকে নিয়ে আসে। আমাদের এলাকার যে লোক আছে ওই লোককে দিয়ে আমাকে সাথে সাথে মানে আমার পরিবারের কাছে পাঠায়, যে ওকে পাঠাই দেন, এরপর আমাকে পাঠাই দেয়। তো পরিবারে যেহেতু অভাব আছে, এটা সত্য যে আমি অনেক সুন্দর হয়ে গেছি, অনেক মোটা হয়ে গেছি। বাড়িতে গেলে সবাই আমাকে বলতো যে এই মনে হয় ঢাকা শহরে ভালো ভালো খাবার খায়, দেখো কেমন মোটা হয়ে গেছে, এটা ওইটা অনেক কিছু বলতো। তো আমি তো জানি আসলে আমি কোন অবস্থার মধ্যে ছিলাম। মাঝে মাঝে এরকমও হইতো যে ওনার মেয়েরা বিদেশ থেকে আসতো, মানে ওনার 2 মেয়ে আছে, ওগুলো বিদেশ থেকে আসতো। এবং বিদেশ থেকে আসার পরে এই মেয়েরা মানে ব্যাগ ভর্তি কাপড় নিয়ে আসতো। ওনাদের বাসায় কোনো কাজের মহিলা ছিল না। কাজের মহিলা আসে এবং চলে যায়, কেন চলে যায় আমি এটা জানি না। মানে কাজের মহিলা যদিও আসে 1 দিন 2 দিন থাকে, এরপরে চলে যায়। তো চলে যাবে না, উনি যে পরিমাণের অত্যাচার করে, এরকম অত্যাচার করলে কি মানুষ থাকে? মানুষ তো থাকে না। আমি তো আমার পরিবার অভাবের হওয়ার কারণে আমি পড়ে আসছি, নাহলে তো আমিও চলে যেতাম। তো একটা পর্যায়ে একদিন ভাই হলো কি, উনি আমাকে বাজারে পাঠাইছে। তো বাজারে পাঠাইছে, বৃষ্টি ছিল। তো বৃষ্টির সময় আমি রিক্সা দিয়ে মানে বাজার করতে গেছি। তো মানে সরি, যাওয়ার সময় হাইটে গেছি, আসার সময় আমি রিক্সা দিয়ে আসছি। কারণ কি জানেন, ওনার বাসায় মেহমান আসবে। তো মেহমান আসার কারণে তো আমার অনেকগুলো বাজার দিছে, যে এতগুলো মানে অনেকগুলো বাজারের লিস্ট আমাকে দিছে। তো আমি আবার মানে উনি কিন্তু আমার কোনো টাকা দিত না, বাজার করতাম যে বাকিতে বাজার নিয়ে আসতাম। ধরেন আপনার যে দোকানে যাইতাম ওখান থেকে বাকিতে বাজার নিয়ে আসতাম। তো উনি পরে বিল দিত আর কি, উনি আমার কাছে কোনো টাকা পয়সা দিত না। পরে আমি মুদির ওই বাজারে গেছি, বাজারে যাই আমি তখন বাজার সাজার করছি, অনেক বাজার করছি। আপনার মিষ্টি কিনছে 4 কেজি, রসগোল্লা 4 কেজি, এটা ওইটা, যেহেতু বাসায় মেহমান আসবে ওনার, অনেক বাজার সাজার করে তখন আমি বাড়ির দিকে রওনা দিছি। তো বাড়ির দিকে রওনা দেওয়ার পরে ভাই হয়েছে কি জানেন, মানে এত বৃষ্টি আর তার উপরে হচ্ছে আপনার এতগুলা মালামাল। তো আমি এগুলো কেমনে নিব? আমি তো এগুলো নিতে পারবো না। তো একটা পর্যায়ে আমি একটা রিক্সা নিছি, যে আমি আমার টাকা থেকে রিক্সা ভাড়া দিব, মানে ওনার দিব না। উনি আমার বলছে যে হাইটা যাবে হাইটা আসবে, আমার 1 টাকাও দেয় না। পরে আমি রিক্সাতে উঠছি, বাজারগুলো নিয়ে আসবো। মানে আল্লাহর কি হুকুম আর কি, গরিবের উপরে কি আমি জানি না এরকমটা কেন হচ্ছে। রিক্সাটা আসার সময় রাস্তার মধ্যে বৃষ্টি হয়েছে, তো পানি জমে গেছে। তো পানির মধ্যে হয়েছে কি, ওই যে গর্ত আছে, যে গর্তটা দেখা যায় নাই। মানে রিক্সার একটা চাকা, ডান পাশের চাকাটা গর্তের মধ্যে পড়ে রিক্সাটা এরকম কাত হয়ে গেছে। এবং কাত হয়ে যাওয়ার পর আমার যত বাজার ছিল, মিষ্টি ছিল, এটা ছিল ওইটা ছিল, সব মানে পড়ে গেছে। অনেক টাকার বাজার ছিল সত্যি কথা যেটা। এখন পড়ে যাওয়ার পরে আমি তখন রিক্সা ড্রাইভার সহ ধৈর্য আমার মালগুলো দিচ্ছি, কিন্তু মিষ্টিগুলো সব মানে ভিজে নষ্ট হয়ে গেছে। এবং ওই রসমলাই ছিল, আবার বিভিন্ন ধরনের মিষ্টি ছিল, এগুলো সব শেষ হয়ে গেছে। এবং আমি ওই ভিজা শরীর নিয়ে তখন আসছি ঘরে। আসার পর উনি আমারে বললো, আমি কিন্তু আবার মানে এরকমভাবে ভিজে টিজে গেছে, তো বাড়িতে আসছি। আসার পরে উনি আমারে বলে, কিরে এই মানে এরকম কেন আমারে বললো। আমি বললাম, আসার সময় আমি হচট খেয়ে পড়ছি। তা আমারে বলো, হচট খেয়ে পড়ছোস, তুই রাস্তা দেখে চলতে পারস না, মানে বকাবাদ্য করতেছে। একটা পর্যায়ে আমি বললাম, দেখেন এত মাল নিয়ে কি আসা যায়? আমি একটা রিক্সা নিয়েছি, রিক্সা পড়ে গেছে। ইচ্ছে করে আমি এই কথাটা বলছি যে আসলে রিক্সা কাত হয়ে গেছে। এইটা বলার পরে ওনার বাসায় কিছু গেস্ট ছিল, কিছু মেহমান ছিল। মেহমানদের সামনে ভাই উনি জুতা দিয়ে আমাকে ঠাস ঠাস করে 8-10টা বাড়ি দিয়ে দিচ্ছে আমার গালের মধ্যে, একদম জুতা দিয়ে। দেওয়ার পরে আমার তখন এত খারাপ লাগছে যে প্রয়োজনে দেশে গিয়ে বদলা দিয়ে ভাত খাবো, মানুষের লেফটিন সাফ করব, মানুষের লেফটিন পরিষ্কার করব, প্রয়োজনে রাস্তার পাশে ভিক্ষা করব, এরপরও আমি এই খাবার খাবো না, মানে ওনার ঘরে থাকবো না। ওই দিন খুব রাগ হয়েছিল। রাগ হওয়ার পরে আমি তখন বাড়িতে চলে গেছি। বাড়িতে গিয়ে করলাম কি, বাড়িতে যাওয়ার সময় আমি আমাদের ওই বাড়ির সামনেই মানে একটা দারোয়ান থাকতো। তো ওই দারোয়ানটা অনেক বয়স্ক আর কি, উনিও কয়দিন থাকতো কয়দিন চলে যেত, কয়দিন থাকতো কয়দিন চলে যেত। কারণ ওই ম্যাডাম খুব খারাপ ছিল, মানে ওনার সাথেও দুর্ব্যবহার করতো। তো এরপরে বলে গেল দারোয়ান, আমি বলে গেলাম যে আমি চলে যাচ্ছি, ওনারে বলে দিয়েন।
তো আমি বাড়িতে যাইতেছি, আমার কাছে তো মোবাইল ফোন টোন নেই, বাড়িতে গেছি, যাওয়ার পর আমার আব্বা আম্মা সবাই আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, এই তুই চলে আসলি কেন। এবং এর পরের দিনে মানে উনি ঢাকা থেকে ওই লোক পাঠাইছে, মানে ঢাকা থেকে লোক পাঠাইছে, আবার ওনার যে আত্মীয় ছিল আমাদের পাশের গ্রামের, ইনারাও আসছে, আইসা বলতেছে যে সুমন যাও, আবার তা হয়েছে তুমি চলে যাও। আমি বলছি আমি জীবন থাকতে আর ওই বাসায় যাবো না, প্রয়োজন আমি আত্মহত্যা করবো গ্রামে, এরপর আমি ওই বাসায় যাবো না। এরপর আমি ওই বাসায় গেলাম না। তো বাসায় না যাওয়ার পর আমি তখন গ্রামেই পড়ে রইলাম, আমাদের গ্রামের বাড়িতে এদিক সেদিক ঘুরেফেরা করতেছি, হাঁটাহাঁটি করতেছি। এমন করতে করতে হলো কি, মানে আমার আব্বা হঠাৎ করে মানে এক মেয়ে, নাম হচ্ছে সুমি আক্তার, উনি আমার বয়স অনেক বড়, অনেক বড় বলতে হ্যাঁ মোটামুটি বড় আছে। তো ওনার জামাই, মানে ওনার জামাইয়ের সাথে ওনার, মানে উনি দেখতে শুনতে অনেকটা সুন্দর, কিন্তু তো কীভাবে মানে হাজব্যান্ডের সাথে বনিবনা হয় না, দেন হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে, মানে আমরা যেটা শুনেছি সেটা বলি যে হাজব্যান্ডের কাছ থেকে উনি অনেক টাকা পয়সা নিয়ে চলে আসছে। এরপর এসে হাজব্যান্ডকে ডিভোর্স করে দিছে। হাজব্যান্ডও ব্যবসা করতো, উনিও ওরকমভাবে ঢাকায় থাকতো আর কি, উনিও ঢাকায় থাকতো। পরে উনি আমারে দেখছে, এমনি এমনি মাঝে মাঝে ওনার সাথে যাইতাম, বসতাম, কথাবার্তা বলতাম। উনি আমারে বলে যে উনিও নাকি কোন বাসায় চাকরি করছে, তো উনি যে বাসায় চাকরি করছে কাজের মেয়ে, ওই বাসায় উনি অনেক কষ্ট পাইছে, এগুলো বলতো। আমি ওনার সাথে কথাবার্তা বলতাম। এরকম করে বলতে বলতে হঠাৎ করে উনি আর মানে কেমন জানি উনি, মানে ওই বয়সে, উনি কিন্তু আমার বয়স অনেক বড় হবে, ওই বয়সে উনি ওনার মানে আমার মায়ের কাছে আমার বিয়ের প্রস্তাব দেয়। ওই সময় আমার যে একেবারে বড় যে বোনটা, আমার বোনটা তো একেবারে গেছে, মানে এদের বিয়ের বয়সই শেষ, মানে বিয়ে দেওয়ার মতো আর অবস্থায় নেই। এরপরেও হঠাৎ করে আমার বড় বোনটারে কোত্থেকে জানি এক বিবাহিত লোকে বিয়ে করতে চাইছে, ওনার বউ আছে, এরপর আমার বড় বোনের বিয়ে করে নিয়ে যাবে। তো এখন হঠাৎ করে ওই ওনার কাছে, মানে যে মেয়েটার কথা আমি একটু আগে বললাম সুমি আক্তার কাছে আমার আম্মা টাকা চাইছে যে আমার বড় মেয়েটার বিয়ে, যদি পারো আমার কিছু টাকা ধার দাও, আমি তোমার দিয়ে দিব, পরে দিয়ে দিব, আমার জামাই কাজ করলে, আমার ছেলে কাজ করলে দিয়ে দিব। এখন উনি বলে যে আমি আপনার টাকা দিতে পারি, আমার শর্ত আছে, আমি আপনার 50,000 টাকা দিব, এবং ওই টাকা আমি চাইও না, আমাকে এটা ফিরেও দিতে হবে না, কিন্তু আপনার ছেলে সুমন রে আমার বিয়ে করাইতে হইব। আমার আম্মা বলে এটা কি বলো, সুমনের থেকে তো তুমি অনেক বড়। ও বলে বড় হইলে বড় হয়েছে, তাতে কি হয়েছে, আপনার ছেলে সুমনরে আমার ভালো লাগছে, আমি ওরে বিয়ে করব, যদি আপনি এটাতে রাজি থাকেন তাহলে আমি আপনার 50,000 টাকা দিব, আপনি আমার এই টাকা ফিরে দেওয়া লাগবে না, মানে এটা আপনাকে ফেরত দিতে হবে না। তো আমার আম্মা তখন চিন্তা করলো যে আসলেই তো, মানে আমার বোনকে বিয়ে দিতে হবে, এরকম একটা অবস্থান, দুজন হুজুর হলেও তো খাওয়াইতে হবে, তাই না। এরপর আমার আম্মা কথা রাজি হয়ে গেল, আমার কিন্তু কিছু বলে নাই। তো উনি তখন এরপরে করে কি জানেন, আমি গেলে আমার শরীরে হাত দেয়, আমার সাথে দুষ্টমি করে। তো আমার শরীরে হাত দিলে না ভাই আমার রাগ লাগে। একদিন খুব রাগ হয়েছে, আমি আর ওনার বাড়ির আশেপাশে যাই না, যিনি কথা কথা আমার শরীরে হাত দিয়ে ফেলে। তা আমার বোনের বিয়ে আসলে গরিবের বিয়ে, তো মানে যতটুকু পারছে আমার আম্মা, যাদের মানে এরকমও গেছে যে একটা মিষ্টি খেয়ে অনেকে চলে গেছে, কারণ আমাদের ওই রকম সাধ্য সামর্থ্য নাই। আর এরই মাঝে আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমার একেবারে বড় যে ভাই, আমার বড় ভাই এক মহিলার বিয়ে করে বড় ভাই ঘর জামে চলে গেছে। মানে আমাদের পরিবারে তখন আমার মানে বাবাই আছে, আর আমার বড় দুই বোন আছে, ওরা কাজ টাজ করে ওই পরিবার চলে। আমার বড় ভাইও বিয়ে করে উনি মানে চলে গেছে আমাদের বাড়ি ছেড়ে। তাই এর অবস্থার ভিতরে আম্মা তখন ওনার কাছ থেকে 50,000 টাকা নিল। 50,000 টাকা নিয়ে আমাকে তখন, মানে আমরা তখন বড় বোনের বিয়েটা শেষ করলাম, এবং শেষ হওয়ার পরে আমার আম্মা তখন আমার এটা জানাইলো, এর আগে কিন্তু জানাই নাই। তো জানানোর পরে আমি তখন শুই না, মানে অনেক কষ্ট পাইলাম, কিরে আমার মা আমার এটা কী বলতেছে। আমি বললাম যে মা তুমি এটা আমার কী বলতেছো, তুমি কি দেখছো ওনার সাথে আমার বয়সের পার্থক্য, উনি কি আমার বয়সী, উনি তো আমার থেকে অনেক বড়, তো আমার থেকে এত বড় একটা মানুষকে উনি আমি কেমনে বিয়ে করবো মা, এটা তুমি কি বললা। আমার মা আমারে বলে বাবারে দেখ ওর কাছ থেকে টাকা নিছি, এখন তুই তো আর ঢাকায়ও যাবি না, এখন কীভাবে কী করবো, ঋণও তো দিতে পারবো না, ও আমাকে ওই প্রস্তাবটা টাকা দেওয়ার আগেই দিছে, তো ওনারে বিয়ে করে ফেল। তো আমার তখন খুব খারাপ লাগছে ভাই, মানে এতটা খারাপ লাগছে যে বলে বোঝাতে পারবো না। এরপরেও পরিবারের কথা চিন্তা করে, মায়ের কথা চিন্তা করে, ভাই বোনদের কথা চিন্তা করে আমি তখন রাজি হয়ে গেলাম। পরে ওই সুমি আক্তারকে তখন আমাকে বিয়ে করাইছে। তো সুমি আক্তারকে বিয়ে করাইছে, বিয়ে করানোর পরে ওই সুমি আক্তার তখন আমাদের পরিবারে আছে, তাই মোটামুটি ভালোভাবে চলতেছে। এরকম করতে করতে রমজান মাস আসছে, তো রমজানে রোজা রাখছি এবং রোজা রেখেও চলতেছি, মানে ওই যেরকম টুকিটাকি গ্রামে কাজ পাই কাজ করি। এবং আমার যে বউ আছে, আমি আমার বউ নিয়ে আসি, মানে আমার বউ মানে বলতে সুমি আক্তারকে নিয়ে আসি। এরকম করে রমজান মাস আসলো, রমজানের পরে ঈদ আসছে। রমজানের ঈদের প্রায় 3 দিন পরে, 3 থেকে 4 দিন পরে, ওই যে আমার শহরের ম্যাডাম, আমার ওই শহরের ম্যাডাম তখন করছে কি, ওই ওনার আমাদের পাশের বাড়িতে, ওনার আত্মীয়র বাড়িতে উনি বেড়াইতে আসছে আমাদের পাশের গ্রামে। আসার পরে ওইখান থেকে ওরা বলছে যে সুমন্ত যায় নাই, সুমন্ত গ্রামে বিয়ে করছে। এখন একদিন সকালবেলা হলো কি, আমি আমাদের বাড়ির সামনে বসে আছি, হয়তো ঈদের পরপর তো কাজ করি না, এমনি বসে আছি। পরে হঠাৎ করে দেখলাম উনি আসছে, মানে উনি আসছে এবং ওনারা দেখে
মানে যতই খারাপ হোক, যতই কিছু হোক, 7 বছর ওনার সাথে ছিলাম, তো 7 বছর একটা মায়া আছে না। মানে আমি দাঁড়াই, আমি বলি ম্যাডাম আপনি এখানে? পরে আমার বলে কিরে সুমন কেমন আছিস? আমি বললাম ম্যাডাম ভালো আছি। বলে তুই বলে বিয়ে করছিস, তোর বউ দেখতে যাব। পরে আমি বললাম আসেন ম্যাডাম আসেন। পরে বাড়ির দিকে ঢুকে এলাম, ঢুকে আম্মারে ডাক দিলাম, আমার বউরে ডাক দিলাম, ডাক দিয়া ম্যাডাম আসছে। মানে উনি তো আমাদের বাড়িতে আসা মানে যে গরিবের বাড়িতে হাতির পায় একটা অবস্থা আর কি। পরে উনি আসছে, আসার পরে আমার আম্মা তখন এটা ওইটা দিতেছে। অ্যান্ড আমার বউরে দেখা সে আমার বউর সাথে খুব ভালো করে কথা বলতেছে, আমার বউর সাথে ভালো করে কথা বলছে। আমার বউরে কী জানি বলছে আমি জানি না, এবং যাওয়ার সময় আমার বউয়ের হাতে কী জানি একটা দিয়ে গেছে। এইটাই আমি দেখছি যে কী জানি একটা দিয়ে গেছে, দিয়ে উনি তখন চলে গেছে। আমার কিছু বলে না, চলে গেছে। এবং চলে যাওয়ার পরে আমার বউর সাথে কিন্তু অনেকক্ষণ কথা বলছে, আপনি 10 মিনিটের মতো কথা বলছে। আপনি বুঝেন যে 10 মিনিট আমার বউর সাথে উনি মানে বসে বসে গোপনে কথা বলছে, কেউ কিন্তু ছিল না। পরে উনি চলে যাওয়ার 2 দিন পরে আমার বউ তখন আমারে বলতেছে যে শোনো আমরা ঢাকায় চলে যাব। এমনি বলতেছে। আমি বললাম ঢাকায়? ঢাকায় আমরা কই যাব, কোথায় যাব? তুমি কি আমার জন্য ঢাকায় কোনো চাকরি দেখছো? বলো হ, তোমার জন্য একটা চাকরি দেখছি। তাই আমি বললাম যে কোথায়? বলে তোমার আগের ওই ম্যাডামের বাসায়। আমি বললাম কি বলো তুমি, আমার ওই আগের ওই ম্যাডামের বাসা? আমি তো ওই বাসায় যাবো না। পরে বলে তুমি ওই বাসায় যাইবা, তুমি ওই বাসায় কাজ করবা, আর আমি ওই বাসায় যাবো, আমি ওই বাসায় কাজ করব। আমি কাজের মহিলার কাজ করব, আর তুমি ওখানে যে আগে গার্ডেন দেখতা ওই গার্ডেন দেখাশোনা করবা। পরে আমি বললাম যে সুমি মানে তুমি কি জানো ওই বাসার সম্বন্ধে? ওই মহিলা কত খারাপ, ওই বাসায় কোনো কাজের মহিলা টিকে না। কাজের মহিলা আজকে আসলে কালকে চলে যায়। মহিলার আচার ব্যবহার এত খারাপ, ড্রাইভার ছিল সেও চলে গেছে, দারোয়ান আসে আর চলে যায়, এমন একটা অবস্থা। আমি যাব না। পরে বলে আগে তো তুমি একা ছিলা না? আমি বললাম হ্যাঁ। বলে তোমার সাথে অনেক দুর্ব্যবহার করছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এখন থেকে তুমি গেলে না দেখবা মানে সব কিছু পাল্টায় যাবে। আমি বললাম না আমি যাব না, মানে যাব না বলতেছে। আমার বউ মানে আমাকে জোরাজোরি করে, আমি বলছি যাব না। আমার বউকে ওনার কাছে খবর পাঠাইছে না, উনি নিজেই চলে আসছে, আমি জানি না। এরপরে উনি আসছে, এসে আমার আব্বা আম্মার সামনে উনি আমার জড়ায় ধরে বলতেছে সুমন তুমি তো আমার ছেলের বয়সী, যাও আজকে থেকে আমি তোমার মা। মানে এমনিই বলতেছে। যে মানুষটা ভাই আমার সাথে এরকম দুর্ব্যবহার করতো, এরকম খারাপ ব্যবহার করতো, কুকুরের মতো আমাকে তাড়াইতো, সেই মানুষটা কিভাবে আমাকে এভাবে জড়িয়ে ধরে বলে যে আমি তোমার মা, আজকে থেকে আমি তোমার মা, তুমি আমার সন্তান, তুমি কি তোমার মায়ের বাড়িতে যাবা না? আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে এইটা কিভাবে সম্ভব, মানে এইটা কিভাবে হতে পারে, মানে বিশ্বাস করতে পারতেছিলাম না। এরপর আমি নিচের দিকে তাকে আসে, পরে আমি বললাম যে আপনি এটা কী বলেন, মানে আমি না আপনার কথা বুঝি না। পরে বলে তুমি কি আমার সাথে যাবা? আমি তোমার আমার ছেলে রাখছি, তুমি এখন থেকে আমার ছেলে, তুমি আজকে থেকে আমার ছেলে, আমার সাথে চলো। দেন এরকম করে যখন বলে, পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো এটা বলার পরে দেন আমি তখন মানে শুনলাম, ওনার কথা শুনলাম, এবং আমার বউকে নিয়ে আমি তখন ওনার সাথে ঢাকায় রওনা দিলাম। তো ঢাকায় রওনা দেওয়ার পরে উনি গাড়িতে বসে বলতেছে সুমন তুমি কিন্তু আমাকে মা ডাকবা, আজকে থেকে ম্যাডাম আর ডাকার প্রয়োজন নয়, আমাকে মা ডাকবা। মানে ওনার মাঝে পরিবর্তনটা দেখে না মানে আমার চোখ কপালে উঠে গেছে। কি এতটা পরিবর্তন কেন? একটা মানুষের মাঝে পরিবর্তন থাকতে পারে, তাই বলে এত পরিবর্তন? উনি এতটা পরিবর্তন কিভাবে হলো, কেন এত পরিবর্তিত কথা আমার সাথে বলতেছে? পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আপনার কথা শুনবো বা আমি আপনার কথা মানবো। তাই ওনার কথা শুনি পরে আমি ঢাকায় যাই। ঢাকায় গেলে পরে মানে আমি যেন একটা নতুন, মানে আমি যেন একটা অন্যরকম কিছু দেখতে পাচ্ছি ভাই। আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, যে উনি যে মানুষটা আমি কুকুরের খাবার খাইছি বইলা আমারে মানে উনি এত দুর্ব্যবহার করছে, আমার গায়ে হাত তোলার মতো অবস্থা, সেই মানুষটা আমাকে বলে যে সুমন তুমি আর তোমার বউ আমার সাথে ডাইনিংয়ে একসাথে খাবার খাবা, তোমরা আলাদা খাবার খাওয়ার দরকার নেই। মানে আমার বউ ওই বাসায় রান্নাবান্না করে, এবং রান্নাবান্না করে আসার পরে আমি একইভাবে ওনার পাশের চেয়ারে বসে খাই। মানে আমার কাছে জিনিসটা তখন অবাক লাগে। আমি তখন আমার বউরে বলি, বউরে মানে এরকমটা কেন হইতেছে, উনি আমাদের প্রতি এত ভালোবাসা কেন দেখাচ্ছে? মানে আমাদের প্রতি এত ভালোবাসা দেখানোর তো ওনার কোনো দরকার নাই, মানে কেন দেখাচ্ছে? আমার বউ তখন বলে ম্যাডাম অনেক ভালো হয়ে গেছে, এই জন্য তোমার ছেলে ডাকছে না, তো মা ছেলে তো একসাথেই খাবা। এবং এরকম করতে করতে আমি তখন গার্ডেনে কাজ করি। কিছুদিন পরে উনি আমার হঠাৎ করে বলতেছে যে সুমন তুমি আর গার্ডেনে কাজ করার দরকার নাই, তুমি আমার বাড়িতে থাকবা, আমি একটা গার্ডেন বই দেখছি। এই কথা বলে উনি একটা লোককে পার্ট টাইম কাজ হিসাবে মানে 2 ঘন্টা পার্ট টাইম করবে, গার্ডেন পরিষ্কার করবে, এইরকম একটা লোক রেখে দিছে। কিন্তু ভাই বিশ্বাস করেন আমি না হিসাব মিলাইতে পারতেছিলাম না যে এগুলো কি হচ্ছে আমার সাথে, মানে এই যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো কি ঘটতেছে আমার সাথে, কেন ঘটতেছে, এর কোনো যথাযথ কারণ আমি খুঁজে পাই না। যে মানুষটা আমার সাথে এত দুর্ব্যবহার করতো, এত খারাপ ব্যবহার করতো, এখন সে আমাকে তার ছেলে বানায় ফেললো, আমার পাশের চেয়ারে মানে তার পাশের চেয়ারে বসে আমাকে সে খাইতে দিচ্ছে। মানে প্রতিটা মানে এই পুরোটা বিষয় না আমার কাছে অনেকটা ঘোলাটে মনে হচ্ছে যে কি হচ্ছে আমার সাথে। এরপর আমি সব কিছু মেনে নিলাম যে যাই হোক
আমি ওনার কথা মানলাম, মানার পরে ওনার সাথে আমি আসি। এইভাবে যেতে যেতে একটা বিষয় আমি তখন খেয়াল করি, মানে এই প্রথম কোনো একটা বিষয় আমার নজরে পড়ে। এতদিন পর্যন্ত কিন্তু ওভাবে কোনো কিছু খেয়াল করি নাই। রাতের বেলায় উনি আমার বউ ওনার কাছে চলে যায় এবং বেশিরভাগ রাতে আমার বউ ওনার সাথে থাকে। পরে আমি যদি আমার বউরে জিজ্ঞেস করি যে সুমি তুমি রাতের বেলা ওনার সাথে থাকো কেন, বলেনি মায়ের বয়সী একটা মানুষ, ওনার শরীরটা খারাপ লাগে, এই জন্য ওনার হাত পাগুলো টিপে দেয়, ওনার সাথে একটু বসি, ওনার সাথে একটু কথা বলি। মানে আমি জাস্ট অবাক হয়ে যাই যে কীভাবে এটা সম্ভব। মানে ও আমার বউ ওনার কাছে গিয়ে বেশিরভাগ রাতের বেলা ওনার সাথে থাকে। তা আমিও বিষয়টা থেকে কিছু মনে করি না। এবার হলো কি ভাই জানেন, উনি মার্কেটে যাবে, বিশাল শপিং করে নিয়ে আসে এবং আমাকে বলে এই তুমি এটা পরবা, ওইটা পরবা, এই ড্রেস তুমি পরবা, ওই ড্রেস সেই পরবা। মানে একটা মা তার ছেলের প্রতি যেরকম টান ভালোবাসা আকর্ষণ থাকে, একইভাবে আমার প্রতিও তার এরকম টান আকর্ষণ ভালোবাসা। আমাকে ভালো ড্রেস আপ পরায়, আমাকে ভালো খাবার খাওয়ায় এবং একটা পর্যায়ে আপনি শুনলে অবাক হয়ে যাবেন রে ভাই, উনি আমাকে বলতেছে যে সুমন তুমি ড্রাইভিং শিখো। আমি তখন বললাম কেন মা? আমি কিন্তু মাই ডাকতাম ওনাকে, যে কেন মা? বলে তুমি ড্রাইভিং শিখবে এই কারণে যে তুমি ড্রাইভার হতে পারলে তুমি আমার গাড়িটা চালাইবা। অনেক দামি গাড়ি, ওনার গাড়িটা কিন্তু বিশাল দামি। আমি বললাম যে আপনার এই গাড়ি আমি চালাবো মানে? পরে বলো তুমি চালাইবা, তুমি ড্রাইভিং শিখো। উনি নিজে আমাকে একটা ড্রাইভিং স্কুলে ভর্তি করাই দেয়, খেয়াল করেন। এবং ড্রাইভিং স্কুলে ভর্তি করানোর পরে ওখান থেকে আমি ড্রাইভিং শিখি এবং আমার ড্রাইভিং শেখার পরে উনি তখন কী করে, ওনার যেই গাড়ির দাম ধরেন 50-60 লাখ টাকা, এত দামি গাড়ি উনি আমাকে দিয়ে দেয়, যেই সময় এটা চালাও, এটা নিয়ে ঘুরো, এই করো সেই করো। হ্যাঁ, আমার বউ অলওয়েজ ওনার সাথে থাকে, মানে অলওয়েজ বলতে প্রায় প্রতি রাতেই থাকে, ওনার সাথেই থাকে, আমার কাছে আসে না। এমন করতে করতে অনেকগুলো দিন কেটে গেল, এভাবে প্রায় বৎসর 2 মতো কেটে গেছে। এরপরে একদিন উনি আমাকে গোপনে একটা রুমের মধ্যে ডাক দিচ্ছে, রুম বলতে একটা মানে বসার জায়গা, ওইখানে আমাকে ডাক দিয়ে বলতেছে সুমন আমি তো তোমাকে আমার ছেলে ডাকলাম, তুমি কি আমাকে তোমার মা হিসেবে মানতে পারছো? এমন বললাম ম্যাডাম আমি না বুঝতে পারতেছি না যে আপনি আমার সাথে এরকমটা কেন করতেছেন। আমি যে মানুষটা আপনার পায়ের কাছে বসার যোগ্যতা নাই, আপনি আমাকে আপনার পাশে বসাচ্ছেন, তো এইটা তো আমার জন্য মনে হয় একটা স্বর্গীয় পাওয়া, এটা কেন করতেছেন? উনি বলে যেহেতু আমি তোমাকে ছেলে ডেকেছি তো সেহেতু আমি তোমাকে প্রশ্নটা করি, আচ্ছা সুমন তুমি তো বিয়ে করছো না? আমি বললাম হ্যাঁ। বলে তোমার বউ তো তোমার থেকে অনেক বড়। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। বলে তোমার কি ইচ্ছা করে না যে তোমার সমবয়সী কোনো একটা মেয়েকে বিয়ে করে তার সাথে ভালো থাকার জন্য? আমি বললাম না, আমার পরিবার সুমিকে বিয়ে করাইছে এবং সুমি থাকার কারণেই তো আমি আপনার কাছে এসে আজকে এই পর্যায়ে থাকতে পারছি। উনি বলে যে না, তুমি যেহেতু আমার ছেলে, আমি আমার ছেলে পরিচয়ে তোমাকে আরেকটা বিয়ে করাবো, এমনিই বলতেছে। পরে আমি একটু মানে তাজ্জব হয়ে গেলাম যে কী রে এটা আমাকে কী বলে, আমি তো বিয়ে করছি, আমার বউ আছে এবং আমার বউ ওনার সাথে থাকেও, এমন না যে আমার বউ ওনার সাথে থাকে না, ওনার সাথে উঠা বসা ওনার সাথেই সব কিছু। তাই উনি আমার এটা বলছে। আমি বলে আপনি যেটা আমাকে বললেন এটা কি সুমি জানে? বলে সুমি জানে না, আমি সুমিকে জানাবো। তা তুমি ঢাকা শহরে একটা ভালো একটা সম্ভ্রান্ত পরিবারে একটা সুন্দর মেয়েকে বিয়ে করবা এবং বিয়ে করার পরে তুমি ঢাকা শহরে ভালো থাকবা। আমি মানে চাই না যে তোমার লাইফে কোনো কষ্ট থাকুক, এই বউটা তোমার পছন্দ না, এই বউর সাথে তোমার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, এই জন্য আমি তোমাকে আরেকটা বিয়ে করাবো। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে আরে উনি এগুলো আমাকে কী বলতেছে, মানে আমি না কোনো কিছু মিলাইতে পারতেছি না। পরে হলো কি, বলে তুমি এখানে বসো, আমি সুমিকে ডাক দিই। পরে উনি ডাক দিল, সুমিকে ডাক দিল, সুমি তখন আসছে। আসার পরে সুমি আমার পাশে বসছে, বসার পরে উনি একই কথা আমাকে বলতেছে যে সুমি তুমি তো আমার ছেলের বউ, আর ও যেহেতু আমি ওকে ছেলে ডাকছি, তা ও তো তোমার বয়স অনেক ছোট, দেখো একটা মানুষের মনে না কষ্ট দিতে নাই। আমার ছেলে যেহেতু, আমি চাচ্ছি কি জানো, যে আমি এই সুমনকে আরেকটা বিয়ে করাবো, ওর পছন্দ মতো, ও যেরকম পছন্দ করে সেরকম পছন্দ মতো ওর দেখাশোনার মাঝে ভালো একটা মেয়েকে আমাকে বিয়ে করাবো, তো তুমি এটাতে অনুমতি দিবা। সুমি তখন নিচের দিকে তাকে আছে, খেয়াল করেন ওদের প্ল্যানিং কি। পরে সুমি নিচের দিকে তাকে আছে, আমার মানে উনি তখন বলতেছে কী হলো সুমি, তুমি কি অনুমতি দিবা না তোমার হাজব্যান্ডকে আরেকটা বিয়ে করার জন্য? সুমি তখন বলতেছে আপনি ওরে জিজ্ঞেস করেন না ও কি বলে, ও যদি বিয়ে করবে কিনা জিজ্ঞেস করেন। পরে আমাদের জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করার পরে উনি আমাকে আবারও সুমির সামনে জিজ্ঞেস করে। আমি বললাম যে মা দেখেন, আসলে আমি সুমির সাথে ভালো আছি, সুমির সাথে আমার কোনো প্রবলেম নাই, কোনো ঝামেলা নাই, কোনো কিছুই নেই, আমি সুমির সাথে একদম ঠিক আছি। তো আপনি এটা আসলে আমাকে বলার কোনো প্রয়োজন নাই যে আমি সুমির সাথে খারাপ আছি, আমার আসলে বিয়ের প্রয়োজন নাই। পরে সুমি তখন বলে ও ভিতরে ভিতরে ওনার কাছে এসে বিয়ের কথা বলছো আর এখন উপরে আমার কাছে ভালো শাসতেছ। উনি তখন বলে যে না 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 সুমি, ও আমাকে বলে না, আমি ওকে বলছি।
তুমি অনুমতি দিবা, তুমি কথা দাও। পরে বলে যে আচ্ছা ঠিক আছে মা, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। আসলে সত্যিকার তো আমার বয়স অনেক ছোট, ওর নিজেরও তো কিছু চাহিদা আছে, ওগুলো হয়তো আমি পূরণ করতে পারি না। তো ঠিক আছে, আপনি যদি মনে করেন আপনাকে বিয়ে করাতে পারেন, কথাটা খেয়াল করেন। এরপরে উনি বলে যে আচ্ছা ঠিক আছে, তোরে আমি বিয়ে করাবো। এই বলার পরে এর 3-4 দিন পরে একদিন হঠাৎ করে আমাকে ফোন দিল, আমি বাসায় শুয়ে আছি, আমাকে একটা দামি মোবাইল ফোনও কিনে দিছে ভাই, অনেক দামি একটা ফোন কিনে দিছে। পরে আমার ফোন দিয়ে বলতেছে যে সুমন তুই কি বাসায়? আমি বললাম জি মা আমি বাসায়। বলে অমুক রেস্টুরেন্টে আসো, মানে ওনার বাসার সামনে মোটামুটি একটা রেস্টুরেন্ট আছে, বাট অনেক দামি রেস্টুরেন্ট আর কি। বলে এই রেস্টুরেন্টে আসো, আমি রেস্টুরেন্টে চিনি, এবং উনি আমাকে একটা পার্সোনালি গাড়িও দিয়ে দিছে, মানে যেই গাড়িটা আমি শুধু ইউজ করব। আপনি বুঝেন যে আমাকে একটা পার্সোনাল গাড়ি উনি দিয়ে দিছে। আমাকে যখন বললো যে সুমন তুমি এই জায়গায় আসো, আমি তোমার সাথে কথা বলবো, বা এই রেস্টুরেন্টে আসো, আমি আচ্ছা ঠিক আছে আমি যাব। পরে উনি বলার পরে আমি তখন ওই রেস্টুরেন্টে গেলাম, এবং রেস্টুরেন্টে যাওয়ার পরে মানে উনি আমার কাছে আসছে, এসে মানে উনি রেস্টুরেন্টে যাওয়ার পরে প্রথমে আমি কাউরে দেখলাম উনি বসে আছে। আমি ওনার কাছে গেলাম, যাওয়ার কিছুক্ষণ পরে 2 মিনিট পরে হঠাৎ করে একটা মেয়ে ওয়াশরুম থেকে বের হইছে, এবং যে মেয়েটা ওয়াশরুম থেকে বের হইছে এই মেয়েটা অনেক সুন্দর, মানে শরীরের রং, গায়ের রং, কথাবার্তা মানে অনেক সুন্দর। আমি দেখে না অবাক হয়ে গেলাম যে এত সুন্দর একটা মেয়ে। পরে আমার সাথে কথা বলতেছে, মেয়েটার সাথে পরিচয় হয়েছে। মেয়েটার নাম হচ্ছে আপনার সাজিপা। সাজিপা ছিল মেয়েটার নাম, সাজিপা। পরে বলতেছে সাজিপা এটা হচ্ছে যে সুমন আমার ছেলে, আমার ছোটো ছেলে। তো উনি বলতেছে হ্যাঁ ভালো আছেন ভাইয়া, এমন করে কথা বলতেছে, অনেকক্ষণ কথাবার্তা বললো। বলার পরে ওই মেয়েটা আমরা তখন একসাথে নেমে গেলাম। মেয়েটাকে একটা সিএনজি ধরাই দিল, উনি আমাকে সাথে ওনার গাড়িতে উঠলো। আমার গাড়িটা ওনার মানে সামনে, রেস্টুরেন্টের সামনে গাড়ির মধ্যে বসে আমাকে বলতেছে যে সুমন মেয়েটা তোমার কেমন লাগছে, এইভাবেই। আমি বললাম যে হ্যাঁ মা ভালোই তো লাগছে, মেয়ে দেখতে শুনতে ভালো, ঠিকই তো আছে, কিন্তু কেন? বলে আমি এই মেয়েটাকে তোমাকে বিয়ে করাবো। মানে আমি না শুনে জাস্ট অবাক হয়ে গেলাম যে এটা কীভাবে সম্ভব। আমি বললাম এটা আপনি কি বলতেছেন যে এই মেয়েকে আপনি আমাকে বিয়ে করাবেন মানে? পরে আমি বললাম এই মেয়ে আমাকে বিয়ে করবে? বলে কেন করবে না, আমার ছেলে বিয়ে কেন করবে না? আমি তখন বললাম যে দেখেন এটা তো আসলে ভালো দেখা যায় না। বলে মেয়েটা একটু গরিব আছে, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব একটা স্ট্রং না, মেয়েটা দেখতে শুনতে ভালো আছে, সো তোমাকে বিয়ে করবে, সমস্যা নেই। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তো ঠিক আছে। আমি তখন ওনার প্রস্তাবে রাজি হলাম। এইভাবে কিছুদিন পরে উনি আমাকে বলতেছে যে মেয়েটাকে তুমি পটাইতে হবে, মেয়ের সাথে তুমি প্রেম করতে হবে, তার সাথে ভালোবাসতে হবে, এবং ভালোবেসে তুমি তাকে বিয়ে করতে হবে। আমি মেয়ের পরিবারে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারবো না। আমি বললাম যে কেন পারবেন না, আমরা মেয়ের পরিবারে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো। বলে না, ভুলে যাচ্ছ কেন যে তুমি আমার আপন ছেলে না, আমি তোমাকে ছেলে ডাকছি, তো ডাককে এরকম ছেলের কাছে মেয়ের বাপ মা মেয়ে বিয়ে দিবে না। আমি বললাম আপনিই তো বললেন যে মেয়ে একটু দরিদ্র। বলে দরিদ্র মানে অত দরিদ্র না যে যাত্রার কাছে মেয়েকে বিয়ে দিয়ে দিবে। মেয়ের ফোন নাম্বার দিলাম, তুমি মেয়েরে পটাও। তো উনি আমার ফোন নাম্বার দিল। আমি আবার ভাই অত সুন্দর করে কথা বলতে পারি না। এরপরে মেয়েটার সাথে আমি ফোনে কথা বলি, এবং ফোনে কথা বলতে বলতে মেয়েটা মোটামুটি অনেকটা সফট হয়ে যায়, অনেকটা সফট হয়। এবং সফট হওয়ার পরে আমি তার সাথে দেখা করার জন্য অফার করি, আমাকে দেখা করার জন্য রাজি হয়। যেদিন মেয়েটার সাথে আমি দেখা করতে যাব ওই দিন আমার মানে ওই মা আমাকে একটা আংটি দেয়, মানে অনেক দামি একটা আংটি। আংটিটা দেয়, বলে যে আংটিটা মেয়েটার হাতে পরাই দিবা। আমি বললাম কেন? বলে মেয়েটার হাতে পরাই দিবা, তোমার আমি যা বলছি তাই করো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমি এই আংটিটা নিয়ে গেলাম, সাথে করে নিয়ে আমি মেয়েটার হাতে পরাই দিলাম, এবং এরপরে মেয়েটার সাথে মোটামুটি আমার অনেকটা ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, মেয়েটা আমাকে অনেকটা বুঝে, আমিও মেয়েটাকে অনেকটা বুঝি। এরকম করতে করতে একটা পর্যায়ে মেয়েটাকে আমি বললাম যে মানে সম্পর্ক হয়ে যাওয়ার প্রায় মাস দেড়েকের মাথায়, বেশি সময় কিন্তু দেয় নাই, মাস দেড়েকের মাথায় আমার মা তখন আমার বলতেছে যে সুমন তুমি তারে বিয়ের প্রস্তাব দাও। আমি বললাম যে বিয়ের প্রস্তাব দিব মানে? বলে হ্যাঁ তারে বিয়ের প্রস্তাব দাও, তুমি বলো তুমি তারে বিয়ে করবা। আমি বললাম তো ও যদি পরিবারের কথা বলে, তুমি বলবা পরিবারে যাবা না, আমি রাজি নাই, এটা বলবা যে আমি রাজি নাই, এই তুমি তাকে ওভাবে বিয়ে করতে চাও, এভাবে বলবা, কিন্তু আমি রাজি নাই। তো আমি বললাম যে মানে আপনি তো ওর সাথে আমার পরিচয় করাই দিচ্ছেন, এখন আপনি বলেন আপনি রাজি নাই। পরে বলে আমি যেভাবে বলছি তুমি এভাবেই করো। এবার আমি তখন মানে ওই মেয়েটাকে মানে সাজিবা মেয়েটারে আমি তখন বিয়ের প্রস্তাব দিলাম যে আমরা তো এইভাবে রিলেশন আছি, অ্যান্ড চলো আমরা বিয়ে করে ফেলি। ও বললো ঠিক আছে তোমার আম্মুকে দিয়ে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাও। আমি বললাম আমার আম্মু তো এই বিয়েতে রাজি হবে না। ও বলে কি বলো, তোমার আম্মু আমার সাথে এত ভালো, এত ক্লোজ, এত ফ্রেন্ডলি মিশলো, আর এখন এটাতে রাজি হবে না? আমি বললাম না না না, আমার আম্মা আসলে এই বিষয়ে রাজি হবে না, অ্যান্ড তুমি যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে খুব একান্ত তুমি তোমার অভিমত থেকে আমাকে বিয়ে করতে হবে, আমার উপরে ডিপেন্ড করে তুমি আমাকে বিয়ে করতে পারবা না। এইভাবে কথাটা চলতে চলতে একদিন আমাদের মাঝে খুব বোঝাপড়া হয়ে গেল, এবং বোঝাপড়া হয়ে যাওয়ার পর আমি ওখানে কাজী অফিসে গেলাম, কাজী অফিসে আমাকে বিয়ে করলাম।
কথাটা খেয়াল করেন, কাজী অফিসে বিয়ে করছি এবং বিয়ে করার পরে আমার মা তখন বলল কি যে একটা কাজ করো, বিয়ে যেহেতু করে ফেলছো ওকে বাসায় নিয়ে আসো। অ্যান্ড বাসায় আসার পরে আমার আম্মুর সাথে খুব বেশি একটা কথা বলতো না। এখানে আরেকটা বিষয় বলে রাখি, এই যে সুমি আক্তার মানে আমার বউ, কিন্তু ওই সাজিফাকে বিয়ে করার পরে সুমি আক্তার তখন করলো কি, ওই বাসার কাজের মহিলা হয়ে গেল, যে আমি এই বাসায় কাজ করি বা আন্টির পিএস বা ওর আম্মুর পিএস এরকম একটা পরিচয় দিল। এবার এই সাজিফা আমাদের বাসায় আসতেছে, যাইতেছে, চলতেছে, এবং সাজিফার বাবা মাকেও ও কিন্তু বলে নাই, মানে আমাকে বলে দিছে যে তুমি সাজিফার বাবা মাকে বলবা বিয়ের কথাটা যাতে তারাও না জানে। এমন করে কয়েকদিন থাকার পরে আস্তে আস্তে সাজিপার বাবা মা তখন বিষয়টা জানতে পারছে যে এখানেও বিয়ে করছে বা আমারই বিয়ে করছে, এবং সাজিপার বাবা মা তো অত্যাধিক খুশি, মানে মহা খুশি। কিন্তু আমার ওই মা, মানে আমার যে মা আছে উনি বিয়েটা মানতেছে না, মানে বিয়েটা মানতেছে না বলতে উনি বিয়েটা না মানার একটা অভিনয় করতেছে যে আমি বিয়েটা মেনে নেব না। এরকম করতে করতে উনি কি জানি সাজিবাকে বলে, ভাই আমি না বুঝি না। অ্যান্ড কিছুদিন পরে সাজিবা মাঝে মাঝে রাতের বেলা ওনার কাছে চলে যায়, মানে রাতের বেলা ওনার কাছে চলে যায়, এবং কেন চলে যায় আমি এটা জানি না। এভাবে কয়েকটা দিন কাটার পরে আমি তখন একদিন সাজিবারে বললাম যে তুমি কেন মায়ের কাছে চলে যাও রাতের বেলায়, অ্যান্ড আমি তোমার হাজব্যান্ড, তুমি আমার কাছে না থেকে মায়ের কাছে কেন চলে যাও? ও আমাকে বলে আমার সংসার বাঁচানোর জন্য। আমি বললাম মানি? বলে আমি যদি তোমার মায়ের কাছে যাই তবে তোমার মা আমাকে এই সংসারে রাখবে, আর যদি তোমার আম্মার কাছে না যাই তাহলে তোমার আম্মা আমাকে এই সংসারে রাখবে না, আমাকে এই সংসার থেকে বের করে দিবে। আমি তখন বললাম কেন বের করে দিবে? বলে আমি জানি না, সব কথা আমি তোমাকে বলতে পারবো না, এবং সব কথা তোমাকে বললে আমি এই ঘরে থাকতে পারবো না। আমি আমার বাবা মায়ের মান সম্মানের কথা চিন্তা করে এবং আমার স্বামীর সংসার বাঁচানোর জন্য আমি যেটা করতেছি এটা আমি ঠিক করতেছি না আমি জানি, তারপরও আমি যদি দায় দিতে হয় আল্লাহর কাছে দিব, কিন্তু আল্লাহ তো পরিস্থিতি বুঝতেছে আমি কেন এটা করতেছি। মানে ওর কথাগুলো শুনে আমার ভিতরে তখন কেন যেন একটু খারাপ লাগলো যে মানে ঘটনাটা কেউ আসলে কি করতে চায়। একইভাবে আমার বউ তখন আর আমার কাছে আসে না, আগের বউ সুমি আক্তার আমার মার সাথে থাকে, মায়ের সাথে ঘুমায়। এই সাজিবও তখন এই বিভিন্নভাবে আমার মায়ের কাছে যায়, মায়ের কাছেই থাকে রাতের বেলায় বেশিরভাগ সময়। তো আমার মা এই দুই বউ নিয়ে কী করে আমি তো এটা বুঝতে পারতেছিলাম না, যে দুই বউটা নিয়ে আমার দুই বউ আমার মা কী করে। এরকম করে খবর নিতে একটা পর্যায়ে আমি এই বিষয়টায় আমার ঢাকা শহরে একজন বন্ধু আছে, ও হচ্ছে মানে বন্ধু আর কি, খুব ঘনিষ্ঠ একজন বন্ধু হয়ে যায়, যেহেতু তখন আমি বড় লোকের ছেলে হয়ে যাই, ওর সাথে বিষয়টা শেয়ার করি। শেয়ার করলে বলে সে আমাকে একটা আপনার যে মানসিক ডাক্তার আছে একটা সাইকোলজিস্টের কাছে নিয়ে যায়। পরে আমি একজন সাইকোলজিস্টের কাছে এই ঘটনাগুলো বলি যে আমার মা আমাকে 2টা বিয়ে করাইছে বা এই কাহিনীগুলো বলি, মানে ওনাদের কাছে পরামর্শ নিচ্ছি কি এটা আমার কোনো মানসিক সমস্যা না, আমার মায়ের মানসিক সমস্যা, মানে বিষয়গুলো জানার জন্য। অ্যান্ড তখন ওই ডাক্তার আমাকে বলে যে দেখেন আপনার মা হয়তো একটা রোগে ভুগতেছে, একটা রোগের নাম উনি আমাকে বলে যে এই রোগটা যদি কোনো মহিলার থেকে থাকে তাহলে এই মহিলা যদি 90 বছর পর্যন্ত যদি তার বয়স হয় তারপরও নারীর প্রতি তার একটা আকর্ষণ থাকে। আমার কাছে মনে হয় যে আপনার বিবাহিত যে 2টা বউ আছে ওই 2টা বউর সাথে আপনার মা শারীরিক সম্পর্ক করে। পরে আমি বললাম যে এইটা আপনি কী বলেন? বলে হ্যাঁ আপনি এটা ঘুটিয়ে দেখবেন যে কথাটা কতটুকু আমি সত্য বা কতটুকু মিথ্যা বললাম। ওনার কথা শুনে আমার গলা শুকিয়ে গেছে, যেটা কীভাবে সম্ভব। এরপরে আমি বাসায় আসার পরে এই জিনিসটা তখন আমি রিসার্চ করতে শুরু করি যে আসলেই এটা সত্য কিনা। এরকম করে চলতে চলতে একটা পর্যায়ে আমি দেখলাম যে হ্যাঁ রে, উনি যেটা বলছে কথা তো এটা সত্য, এটা তো মিথ্যা কথা না। আমি এইভাবে আমার বউয়ের কিছু জিনিস, কিছু আলামত, আমার বউয়ের কিছু আলামত বা সুমির কিছু আলামত, এই কয়েকটা আলামতের উপরে ভিত্তি করে আমি বুঝে গেলাম যে না আসলেই উনি এটা করছে, মানে উনি আসলেই এটা করছে এবং এই সম্পর্কটা উনি করছে। মানে এটা বোঝার পরে আমার ভিতরে তখন এতটা ঘৃণা লাগতেছিল যে আমার মা, মানে আমি তো ওনাকে মা মনে করি, কিন্তু এই মহিলা কীভাবে এই কাজ করলো। তখন মনের ভিতরে অনেক রাগ অভিমান হলো এবং একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে আমি আবারও চলে যাবো এখান থেকে, এই বাসায় আমি আর থাকবো না, এই বাসা থেকে আমি চলে যাব। এরকম সিদ্ধান্ত নিয়ে আমি পুনরায় আবারও রাগ করে আমার এই 2 বউকে রেখে আমি চলে গেছি। চলে যাওয়ার পরে উনি তখন গ্রামে গেছে, মানে বিশ্বাস করেন গ্রামে গিয়ে আমার মাকে বলতেছে যে আপনার ছেলের আমি নিজের ছেলে বানাইছি এবং নিজের ছেলে বানাই আপনার ছেলেকে আমি বিয়ে করাইছি আমার পরিচয়ে, এবং আপনার ছেলে ওই বউকে রেখে আবার গ্রামে চলে আসছে। আপনি বলেন তো কী করি? ভাই আমার বাবা মা তখন আমার সাথে এত পরিমাণে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, আর উনি আমার আব্বা আম্মাকে পর্যাপ্ত টাকা দিত। উনি যখনই রংপুরে যাইতো আমার বাবা মার হাতে টাকা দিত, আমার মায়ের হাতে টাকা দিত, মানে আমার বাবা মাকে মানে পুরো রাজকীয় হালে রাখছে, মানে যেটা আমি আপনাকে বলি বুঝাতে পারবো না ভাই। আমার বাবা মায়ের প্রতি উনি এতটাই টান, এতটাই ভালোবাসা, মানে আমার বাবা মা যা বলবে তাই। এবং আমার বাবা মাকে আমি আর ইশারা ইঙ্গিতে, এইসব কথা তো আর ভাই সরাসরি বলা যায় না, যে এরপর আমি আমার বাবা মাকে ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছিলাম যে
দেখেন এই ঘটনা বা এটা হচ্ছে ইশারা ইঙ্গিতে বোঝা, কিন্তু আমার আব্বা আম্মা ইশারা ইঙ্গিতে আমার কথা বুঝে না, এবং না বুঝার পরে তারা সে আমাকেই ভুল বুঝতেছে, আমার সাথে দুর্ব্যবহার করতেছে, এবং একটা পর্যায়ে তারা আমাকে পুনরায় আবারও ঢাকায় পাঠায়। এবং ঢাকায় পাঠানোর পরে আমি যেটা দেখি যে আসলেই কিন্তু উনি এটাই করে, উনি আসলে এটা এখনও চালিয়ে যাচ্ছে। আমার বিবাহিত 2 বউ নিয়ে উনি তখন ওনার মতো করে দিব্যি উনি ওনার ঘরের মধ্যে থাকতেছে, ওনার সাথে থাকতেছে, এরকম করে করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে এই সাজিফা, মানে উনি সাজিফার সাথে মানে কি বিষয় বা সাজিফা কি আমি জানি না, প্রায় এই সাজিফাকে বিয়ে 4 মাস পরে উনি হঠাৎ করে একদিন ঢাকে উঠে বলতেছে এই মেয়েরে ছেড়ে দে, এরকম করে বলতেছে। এবং উনি আমাকে তখন যা বলতেছে আমি কিন্তু তাই করতেছি, মানে আমার ওই বাবা মায়ের দিকে তাকায়া বা আমি এটা ভালো করতেছি না খারাপ করতেছি আমি এটা বুঝি না। এবার ওনার উপরে আমার কিন্তু সাজিদের সাথে অনেকবার শারীরিক সম্পর্ক হয়, এবং হওয়ার একটা পর্যায়ে আমি তখন করলাম কি, উনি যেভাবে আমাকে শিখাই দেয় একইভাবে আমি তখন সাজিফাকে ছেড়ে দিই। মানে গ্রাম থেকে আসার পরে আমি অনেকটা পরিবর্তন হয়ে গেছি, এবং পরিবর্তন হয়ে যাওয়ার পরে উনি তখন আমাকে এইভাবে, আমি আপনার সাথে যেভাবে বলতেছি এইভাবে আমাকে তখন উনি ওপেনলি আমাকে কথাটা বলে দেয়। সাজিবাকে ছেড়ে দেওয়ার পরে উনি আমাকে ওপেনলি আমাকে এটা বলে যে সুমন দেখো আমার এই জিনিসটা ভালো লাগে, আমি এই জিনিসটা করি, এবং এই জিনিসটা যেহেতু আমি করি আমার এইটা আমার লাগে, এবং এটার পিছনে অনেক টাকা ব্যয় করি, এবং অনেক টাকা ব্যয় করি, এরকম ইনটেক বা সুন্দরী মেয়ে কিন্তু আমি পাই না। তো যেহেতু আমি তোমাকে আমার ছেলে ডাকছি, তুমি এই কাজটা করবা, তুমি মেয়ে কালেকশন করে আনিয়ে দিবা, এবং এনে দিতে পারলে তুমি বিয়ে করে এনে দিতে পারো, গার্লফ্রেন্ড বানায় এনে দিতে পারো, বা যাই বলে আনিয়ে দিতে পারো, আমি তোমাকে টাকা দিব। মানে এবার উনি আমার সাথে জাস্ট বিজনেসের মতো চলে গেছে। এতদিন পর্যন্ত ছেলে বানাইছে, ছেলের মতো করে এগুলো করছে, বাট এখন উনি ওপেনলি আমাকে প্রস্তাব দিল যে আমি যদি একটা মেয়েকে মেকানিজম করে ওনার কাছে এনে দিতে পারি, উনি আমাকে 1 লক্ষ টাকা দিবে। যদি মেয়ে বেশি সুন্দর হয় তাহলে 2 লাখ টাকা দিবে, আর মেয়ে যদি নর্মাল সুন্দর হয় 1 লাখ টাকা দিবে। এবার প্রেম করে পারি আর বিয়ে করে পারি, যেমনি পারি এমনি আমি যাতে ওনার কাছে এনে দিই, এবং ওই মেয়েকে ওনার কাছে এনে দেওয়ার জন্য যত পরিমাণের হেল্প লাগে, মানে যাই লাগে উনি আমাকে সব কিছু করবে। এই মহল্লার বা এই এলাকার সবাই জানে যে উনি আমার মা, এবং উনি তখনও কিন্তু মাঝে মাঝে ওনার মেয়ের কাছে কানাডায় চলে যেত, ওনার হাজব্যান্ড কানাডায় থাকে, বাট আমি কখনো ওনার হাজব্যান্ডকে দেখি নাই, এটা সত্যি কথা। ওনার মেয়েরাই শুধু আসতো যাইতো, এবং ওনার মেয়েরাও দেখতে মানে বিদেশিদের মতো, মানে ক্যানাডিয়ানের মতো, আমাদের চেহারার না। তো এরকম করে উনি এরকম করতে, এবং উনি কানাডায় যেত, কানাডা থেকেও আসতো, এরকম করতে করতে একটা পর্যায়ে এই জিনিসটাই তখন ভাই আমার আর ভালো মন্দ বা এখন আমি যেটা বুঝতেছি ওই সময় আর এটা আমি বুঝতে পারি নাই, এবং বুঝতে না পেরে আমি তখন ওনার ওই প্রস্তাবে রাজি হয়ে যাই। ওনার প্রস্তাবে রাজি হয়ে যাওয়ার পরে আমার সকাল থেকে রাত পর্যন্ত একটাই কাজ থাকে, আর ওই পর্যন্ত কিন্তু সুমি ওনার সাথেই আছে। সুমি ওনার হাত পা টিপে দেয়, ওনার শরীর টিপে দেয়, এবং ওনার সাথে যা যা করা দরকার উনি সব কিছু করতেছে। এমন করতে করতে খুঁজতে আমি আরেকটা ক্লাস 9-এর একটা মেয়েরে পটাই ফেলি ফেসবুকে, নাম হচ্ছে অরিন নামের একটা মেয়ের আমি ফেসবুকে পটাই, এবং ফেসবুকে পটাই আমি মেয়ের সাথে দেখা করে আমার গাড়িটারি নিয়ে যাই, এমনি অমনি মেয়ের আমি খুবভাবে মানে ইমপ্রেস করে ফেলি, এবং মেয়েকে আমি ভালোবেসে ফেলি, এবং মেয়ে আমাকে যেহেতু ক্লাস 9-এ পড়ে আমাকে ভাই গভীরভাবে ভালোবাসে, এবং ওই গভীরভাবে ভালোবাসার সূত্র ধরে আমি তখন ওই মেয়েরও বিয়ে করি, একইভাবে বিয়ে করি, মানে প্রেমের ফাঁদে ফেলে আমি তখন ওই মেয়েটাকে বিয়ে করি, এবং বিয়ে করার পরে আমি ওই মেয়েকে বাসায় নিয়ে আসি। এই বাসায় আনার পরে আমার আম্মা তখন কী করে, ওই মেয়ে আমাদের বাসাও থাকতো, মেয়ের বাসাও থাকতো, মেয়ের পরিবার হয়তো এই বিষয়টা জানতো না। অরিন আমাদের বাসায় খুব কম সময় ছিল আর কি, অত বেশিটা সময় ছিল না, এবং আসার পরে আমার আম্মা তখন অরিনকে কেমনে মানে আমি জাস্ট মেয়ে নিয়ে আসলে পরে আমার আম্মা এগুলোকে মানে কীভাবে জানি আমার আম্মা মডিফাইড করে ফেলে। কোনো সময় টাকা দিয়ে অফার মানে মানায় ফেলে, কোনো সময় বলে আমি বিয়ে মেনে নিব তুমি যদি আমার সাথে এটা করো, আবার অনেক সময় বলে যে তুমি এটা মানে বিভিন্নভাবে, আবার অনেক সময় এরকমও আছে। যাই হোক আমি আপনাকে বললে আপনি বুঝবেন। তো এইটা করে, এবং এইটা করার পরে যে এই মানে এরকম করে আর কি, এমনভাবে হচ্ছে এটাকে ম্যানেজ করে ফেলে, এবং এটা ওনার সাথে দীর্ঘদিন ধরে থাকার পরে উনি কৌশল করে আমাকে এটাও মানে ছাড়াই দেয়। এরকম করতে করতে উনি হঠাৎ করে আমাকে আরেকটা মেয়ের ঠিকানা দিল, মানে উনি নিজেই দিছে। এই মেয়েটার নাম হচ্ছে বর্ষা, মেয়েটা মাদ্রাসায় পড়াশোনা করতো, দেখতে শুনতো অনেকটা সুন্দরী। তো আমার এবার ওই মেয়েটার উনি আমাকে পড়াইতে বললো, এবং উনি আমাকে যেভাবে শিখিয়ে দিচ্ছে আমি একইভাবে ওনার পক্ষ নিয়ে ওনার কথা শুনে আমি বর্ষাকেও তখন আমি ইমপ্রেস করতে শুরু করি বিভিন্নভাবে। এরকম করতে একটা সময় ওইটাকে আমি পটাই ফেলি, এবং পটিয়ে যেভাবে আমার ঘরে আনা দরকার, বউ বানায় আনা দরকার বা গার্লফ্রেন্ড বলে আনা দরকার, এইভাবে আমি মেয়েটাকে মানে বাসা থেকে পালায়ে চলে আসে, মেয়ের বাবা মায়ের কাছ থেকে মেয়েটাকে আমি পালায়ে নিয়ে চলে আসি। মানে মেয়েটা একটু মানে মধ্যবিত্ত ফ্যামিলি ছিল, বউ পরিচয়ে ঘরে নিয়ে আসি, এবং ঘরে নিয়ে আসার পরে তখন তো মেয়েটা আমার বউ হয়ে যায়। মেয়ের বাবা মা জেনে যায় যে মেয়ে আমার সাথে পালায়ে চলে আসছে, এবং আসার পরে ওই মেয়েটাকেও উনি একইভাবে বাধ্য করে
যে এইটা ওইটা করতে হবে, নাহলে তুমি এই পরিবারে থাকতে পারবে না। এবং আমিও ডিরেক্টলি মেয়ে আমাকে বলো তোমার আম্মু আমার সাথে একটু অন্যভাবে কিছু করতে চায়। আমি বললাম করুক, সমস্যা নাই, আমার আম্মা করলে কী হয়েছে, আমার কোনো সমস্যা নেই, এটা তো আমার বাবা না বা এটা তো কোনো পুরুষ না। আমিও তখন ওই মেয়েকে ওইভাবেই মানে বুঝিয়ে ফেলি আর কি, যেভাবে আমাকে বলতেছে আমি ওইভাবেই বুঝাই, যেভাবে বলে ওভাবেই বুঝাই। এভাবে বুঝাইতে এই মেয়েটাকেও আমি তখন আমার আম্মুর সাথে এইভাবে দিলাম। এরকম করে আমি আরেকটা মেয়ের ঘটনা আপনাকে বলি, এটা তো আমি দিয়ে দিলাম। এরপর আবার ওই টেকনিক্যালি খুব কৌশলে এই মেয়েটাকে আমি ছেড়ে দিলাম। এরপর আরেকটা মেয়েও একইভাবে, ওই মেয়েটাও একটু ধার্মিক টাইপেরই ছিল। তো ওই মেয়েটার আবার বিয়ে হয়েছে, মানে ওনার বিয়ে হয়েছে, হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে। তা ওই মেয়েটার সাথে আমি রিলেশন করি, আপনার ফেসবুকে ভার্চুয়ালি রিলেশন করি। এবং রিলেশন করার পরে ওই মেয়েটাকে আমি নিয়ে আসি। তা ওই মেয়েটাকে নিয়ে আসার পরে মানে প্রথম রাতে আমার আম্মা যখন এগুলো করতে চায়, ওই মেয়ে আমাকে ডিরেক্ট এসে বলে যে তোমার আম্মা এগুলো করে। আমি তখন বলছি আমি এটা দেখবো, এই বলে আমি তখন এই মেয়েকে রাখি। এই মেয়েটা খুব হার্ড ছিল, মানে অন্য মেয়েগুলোর তুলনায় ও অনেক কঠিন ছিল। আমার আম্মা শেষ পর্যন্ত কী করে জানেন, মানে আমাকে দিয়ে ওকে ঘুমের ট্যাবলেট খাওয়ায়, এবং ওকে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া ওর ভিডিও করে আমার মা বলে যে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিব, তুমি যদি আমার সাথে এগুলো না করো তোমার ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিব। এবং আমাকে যখন ও বলে যে দেখো তোমার আম্মা আমার এগুলো ভিডিও করছে, আমি তখন ওই মেয়ের পক্ষে থাকি না, আমি তখন চেঞ্জ হয়ে যাই। এরপরে দেখা যায় যে আমার মা এই মেয়ের সাথেও সেম কাহিনী করে, কোনোটারে ভিডিও করে ব্ল্যাকমেল করে, কোনোটারে টাকা দিয়ে ব্ল্যাকমেল করে, কোনোটাকে বলে ফ্যামিলিতে আমি মেনে নিব না এটা বলে ব্ল্যাকমেল করে। এইভাবে একটা দুইটা তিনটা চারটা নয় ভাই, এইভাবে প্রায় 9টা মেয়ের সাথে আমি এই ধরনের কাজে লিপ্ত হই। এবং 9টা মেয়েকে আমি ওনার কাছে এনে দিই। উনি আমাকে টাকা দেয়, আমাকে পর্যাপ্ত টাকা দেয়, এবং যেটাকে উনি একবার এভাবে ইউজ করে ফেলে বা এভাবে যেটাকে ভোগ করে, এরপরে এটার সাথে উনি যেতে চায় না, এরপরে এটার সাথে কথা বলে না, বা কীভাবে যে উনি কী করে এটা রুমের মধ্যে উনি ভালো জানে ভাই, আমি তো আর বাইরে থেকে জানি না। তবে জানি ওনাদের সাথে অসামাজিক কাজ কারবার উনি করার জন্য চেষ্টা করে বা করে, যেগুলো আমাকে সুমি পরে ওপেনলি বলে যে উনি এই কাজ করে। এবং ওনার এইসব কাজের জন্য ওনাকে সম্পূর্ণভাবে সাহায্য করে সুমি ওনাকে সম্পূর্ণভাবে সাহায্য করে, এবং সুমির সাহায্য নিয়ে উনি এই কাজগুলো করে। ভাই কত সুন্দর সুন্দর মেয়ে, মানে এর বোন এরকম অনেক মেয়েদেরকে উনি এভাবে নিয়ে যাইতো। এমন করতে করতে আমি লাস্ট একটা মেয়ের কথা বলি, কারণ ওই এগুলোর কথা বললে অনেকটা সময় লেগে যাবে, আমি জাস্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বললাম। ওইভাবে কোনোটারে ভিডিও করে ফেলে, ওইভাবে ব্ল্যাকমেল করে, আমি নিয়ে এসে উনি ব্ল্যাকমেল করে। এরকম করতে করতে একটা মেয়ে, মানে আমি কিন্তু এই পর্যন্ত প্রায় 8-9টার মতো আমি এই ধরনের কাজ করে ফেলছি। বাট একটা মেয়ে, ওই মেয়েটার বিয়ে হয়েছে, এবং বিয়ে হওয়ার পরে যে কোনোভাবে হোক তার হাজব্যান্ড মারা যায়। মানে হাজব্যান্ড ভালো ছিল না, খারাপই ছিল, তো নেশা করে হাজব্যান্ড মারা যায়। অ্যান্ড ওই মেয়েটারে হঠাৎ করে উনি আমাকে ওই মেয়ের ঠিকানাটা দিল। মেয়েটার বাড়ি ছিল আপনার গাজীপুরের ওইদিকে, ঢাকার ওইদিকেই। পরে ওই মেয়েটার সাথে আমি দেখা করতে গেলাম প্রথমে, এবং দেখা করতে গিয়েই না ভাই, মানে আমার এই যে আমি এতগুলো মেয়ে দেখছি না, এতগুলোর মাঝে এই মেয়েটার আমার খুব ভালো লেগে গেছে, মানে অনেকটা ভালো লেগে গেছে। মানে আমি বাকি মেয়েগুলোর যেরকমভাবে পাইছি বা ওনার কাছে নিয়ে দিয়েছি, তখন কিন্তু আমার টাকার অভাব নাই। আমার অ্যাকাউন্টে তখন প্রায় 40-50 লাখ টাকার মতো হয়ে গেছে ওনার কাছ থেকে নেওয়া টাকা। ওনার কিন্তু টাকার অভাব নেই, ওনার আবার অনেকগুলো বাড়ি আছে ঢাকা শহরেই, ওই বাড়ির ভাড়া পায়, ওনার হাজব্যান্ড ওনাকে টাকা দেয়, এমনি সেমনি ওনার ইনকাম কিন্তু অনেক ভালো। তো ওই নীলিমা মেয়েটাকে দেখার পরে আমার ভিতরে কেমন জানি মেয়েটার প্রতি আমার একটা মায়া জন্মে গেছে। এবং উনিও ওই মেয়ের প্রতি মানে ফেসবুক, উনি কিন্তু বিশেষ করে সবই কালেকশন করে ফেসবুক থেকে। ফেসবুকে যাবে, ইনস্টাগ্রামে যাবে, এবং বিভিন্ন মেয়েদের আইডি দেখবে, আইডি দেখে মেয়ে পছন্দ করে হয় মেয়ের আইডি আমাকে দিবে, মেয়ের ঠিকানা আমাকে দিবে, বা যে কোনো হোক, যেভাবেই হোক। যদি উনি আবার এরকম অনেক নিয়ে আসে, সব যে শুধু আমাকে দিয়ে করায় তাও কিন্তু না, উনি অনেক মেয়ের সাথে ফোনে যোগাযোগ করে, কথাবার্তা বলে, এবং বলে মেসেঞ্জারে ওইগুলোর পটায় উনি অনেক নিয়ে আসে ওনার বাসায়। কিছু উনি নিয়ে আসে, কিছু আমাকে দিয়ে আনায়, এইভাবে উনি করে। আমাকে দিয়ে যেটা করে এটা আমাকে মোটা অঙ্কে টাকা দেয়, আর যেটা উনি রাখে ওটা তো উনি আনেই। তা এরকম করে মানে ওনার নেশাটা ভাই এরকম একটা নেশা। আমার ডাক্তারের সাথে যখন আমি কথা বললাম, ডাক্তার বললো যেটা অনেক বড় একটা ডিজিজ, সেটা অনেক বড় একটা রোগ, মানে এত বড় একটা রোগ যে এই রোগের কারণেই মানে বেশিরভাগ নারীরা এই ধরনের কাজ করে। মানে অনেক নারী থাকে যারা এই রোগের কারণে এই ধরনের কাজগুলোতে লিপ্ত হয়, এবং এইটা তাদের কাছে একটা নেশার মতো হয়ে যায়। একটা নেশা ছাড়া যেরকম একটা মানুষ থাকতে পারে না, নেশা না করলে যেরকম পাগল হয়ে যায়, ঠিক একটা নারী যখন এই রোগে আক্রান্ত থাকে, সে যদি এটা না পায় তাহলে সে মানে নিজেকে ঠিক রাখতে পারে না, সে পাগলের মতো হয়ে যায়, এই একটা অবস্থা তখন করে। যাই হোক, আমি সব কিছু মেনে নিলাম। মেনে নেওয়ার পরে উনি যেভাবে বলতো বা যেভাবে উনি করতো, আমি ওনার সমস্ত কিছু মাইনা তখন ওনার কথার উপরে আমি এগুলো করতেছি। পরে ওই নীলিমা মেয়েটাকে ভাই আমার খুব ভালো লেগে যায়, এবং আমি তখন ওই মেয়েটাকে কীভাবে ওনার হাত থেকে বাঁচাবো বা কীভাবে কী করবো, এখন আমি আবার ওই মেয়েটার সাথে তখন রিলেশনে আসি। উনি আমাকে বলে রিলেশনে আসো তাহলে বিয়ে করে ফেলো, বা কৌশল করে বাসায় নিয়ে আসো, কেমনে কেমনে পটাইবা তুমি পটাও। উনি কিন্তু ওনার মতো করে ভাবি ট্রাই করছে, মেবি উনি পারে নাই, এবং উনি না পারার কারণেই উনি তখন আমাকে লাগাই দেয়। পরে যেটা হলো,
এখন আমার এই মেয়েটারে ভালো লেগে গেছে, মানে অনেকটা ভালো লেগে গেছে। আমার টার্গেট যে এই মেয়েটাকে দিয়ে আমি এই ধরনের কাজ করাবো না, এই মেয়েটাকে দিয়ে আমি সংসার করাবো, মানে এই মেয়েটাকে আমি আমার মানে সংসার জীবনে রাখবো, আমি এই মেয়েটাকে দিয়ে এই ধরনের নোংরা কাজ আমি করাবো না। এই জিনিসটা তখন আমার মাথায় আসছে। এখন এই মেয়েটাকে আমি কীভাবে বলবো, আমার বলতেও ভয় লাগতেছে। যদি আমি মেয়েটাকে বলে দিই যে এমন এমন ঘটনা, আর মেয়ে যদি আবার ওনাকে ফোন করে বলে দেয় যে আপনার ছেলে আমাকে এটা বলছে, তাহলে তো ওনার কাছে আমার অনেক ধরা আছে। আমি আবার অনেক মেয়েরে বিয়ে করছি, এগুলার কাবিনের অনেক মামলা টামলাও আছে, এগুলো নিয়ে মামলা উনিই নড়তেছে বা লয়ারের মাধ্যমে উনি এই মামলা ডিল করতেছে। এখন এই নীলিমা মেয়েটা যদি ওনাকে বলে দেয় তাহলে তো আমি ফেসে যাব, তাই না? এখন কোন দিকে যাব বা কোন পথে যাবো বুঝতে পারতেছি না। কিন্তু আমার কথা হচ্ছে যে যাই হোক যেটাই হোক, আমি অন্তত এই নীলিমা মেয়েটারে ওনার সাথে কোনো খারাপ কাজ করতে দিব না। আমি নীলিমার ওনার সাথে কোনো খারাপ কাজ করতে দিব না, এবং এই নীলিমা মেয়েটাকে আমি বিয়ে করব। যেভাবেই হোক এই মেয়েটাকে আমি নিয়ে যাব এবং নিয়ে গিয়ে এই মেয়েটার সাথে আমি সংসার করব। মানে এই মেয়েটাকে দেখে আমার ভিতরে একটা সাংসারিক একটা ভাব চলে আসছে, যে হাজব্যান্ড ওয়াইফের যে একটা মহাব্বত, প্রেম, ভালোবাসা আল্লাহর তরফ থেকে, এই জিনিসটা চলে আসছে। আবার আরেকটা কথা আমি আপনাকে বলি, লাস্ট কয়েকটা দিন ধরে আমি একটা ড্রিম দেখতেছিলাম, একটা স্বপ্ন দেখতেছিলাম, এবং এই স্বপ্নটা দেখার পরেও কিছুটা আমার ভিতরে পরিবর্তন কাজ করে। স্বপ্নটা কীরকম জানেন? আমি দেখি আমি শুয়ে আছি, মানে আমি রাতের বেলায় শুয়ে আছি, এবং শুয়ে থাকার পরে আমি মারা গেছি। মারা যাওয়ার পরে আমার আত্মাটা উঠে আমার পাশে বসে আছে, এবং আমার মা, মানে আমি যাকে মা ডাকছি উনি, আমার ওয়াইফ সুমি, তারা দরজা ধাক্কাইতেছে, আমি খুলি না, তারা দরজা ভাঙছে। ভাঙার পরে তারা আমার ডেড বডি, মানে আমার ওই যেটা আমার বডি পড়ে আছে, বডি নিয়ে নাড়াচাড়া করতেছে। আমি পিছন দিয়ে তাদেরকে বলছি যারা আমি তো এইখানে এটা, ওরা আমাকে দেখে না। এবং একটা পর্যায়ে তারা এই লাশটা নিয়ে যায়, নিয়ে গিয়ে গোসল করায়, দাফন করে। বাট আমি দাঁড়ায় আছি তাদের সাথে, আমি বলি যে আমি বেঁচে আছি, আমার দিকে তাকাও, তারা আমার দিকে তাকায় না। এই ধরনের কয়েকটা স্বপ্ন আমি কয়েকদিন ধরে দেখি, এবং কিছুদিন ধরে আমি বিভিন্ন মাওলানাদের ওয়াজ শুনতে শুরু করি। মানে আমার ভিতরে একটা ইসলামের প্রতি, মানে ইসলামী, মানে একটা ইসলাম একটা ভাব চলে আসে, যে না, আমি তো জানি যে এই কাজগুলো করতেছি বা যেটা করতেছি এটা তো আমি চরম লেভেলের পাপ করতেছি। তো আমার ভিতরে ওই ধার্মিক জিনিসটাও কাজ করে, এবং একইভাবে এই মেয়েটাকে আমার ভালোও লাগে। তো এই জন্য আমি চিন্তা করতেছি যে আমি এই মেয়েটাকে বিয়ে করব, এবং এই মেয়েটাকে বিয়ে করে আমি এই মেয়েটার সাথে সংসার করবো। মানে সাংসারিক একটা জিনিস হওয়ার জন্য বা বিয়ে করার জন্য আমার ভিতরে তখন এই জিনিসটা জাগতেছে। অনেক দিন পরে আমি ভাবলাম একটা রিস্ক আমি নিবই, যেহেতু আমার কাছে মোটামুটি অনেকগুলো টাকা আছে, যেহেতু আমার কাছে আছে, আমি সেই টাকাগুলো নিয়ে আমি এই মেয়েটাকে যেভাবেই পারি মেয়েটাকে পটিয়ে টটিয়ে আমি মেয়েটাকে বলে দিব। যদি মেয়েটা আমার মায়ের কাছে বলে দেয় তাহলে কোনো সমস্যা নাই, আমার কাছে যেই টাকা সেই টাকা নিয়ে প্রয়োজন আমি ইন্ডিয়াতে পালাই যাব। ইন্ডিয়াতে যাওয়ার প্রসেস আমি তখন করে রেখে আমার মা তো তখন পাগল হয়ে যেতেছে এই মেয়েটার প্রতি। কিরে এত টাইম লাগতেছে কেন, এই মেয়েটাকে তোর আনতে এত সময় লাগে কেন, বাকিগুলোতে এত সময় লাগে না, এই মেয়েটাকে তাড়াতাড়ি নিয়ে এরকম বলতেছে। পরে আমি একদিন মেয়েটাকে একটা রেস্টুরেন্টে ডাক দিয়ে বললাম, মানে আমার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে এই পর্যন্ত একে একে আমি পুরোটা ঘটনায় মেয়েটার কাছে বিস্তারিত বললাম, যে আমার সাথে এইটা হয়েছে বা এগুলো আমার সাথে হয়েছে, সব কিছু মেয়েটাকে বলছি। এখন এই মেয়েটাকে এগুলো বলার পরে মেয়েটা তখন আমাকে বলতেছে যে আমি অবাক হয়ে যাচ্ছি, এটা কীভাবে সম্ভব, আমার তো এটা কখনো বিশ্বাস হয় না যে মানুষ এরকম হতে পারে। পরে আমি আমার মোবাইল থেকে প্রমাণ দিছি, মানে যে ধরনের ডকুমেন্টগুলো আমার কাছে আছে এই ডকুমেন্টগুলো দিচ্ছি। আমি মেয়েটাকে বলছি যে তুমি যদি আমার মায়ের কাছে এগুলো বলে দাও, আমার ওই পাতানো মায়ের কাছে যদি তুমি এগুলো বলে দাও, তিনি হয়তো আমাকে ধরে ফেলবে বা আমাকে ধরার জন্য ট্রাই করবে, সমস্যা নাই, আমি আমার সেফটি নিয়েই কথাগুলো বলছি। আমি চাই না তোমার জীবনটা নষ্ট হোক, আমি তোমার জীবনটা বাঁচানোর জন্যই আমি তোমার লাইফে আসছি, এবং আমি তোমাকে বাঁচাইতে চাই। ও তখন আমাকে বলে তাহলে আপনি আমাকে কীভাবে এখন বাঁচাবেন, আপনি তো আমার সাথে রিলেশনে আছেন, কিন্তু মানে তুমি আমাকে এখন কীভাবে বাঁচাবা, কারণ তোমার মা তো তোমার পিছনে লেগে আছে, তুমি তো আর আমাকে বিয়ে করে থাকতে পারবে না, তোমার মা তো তোমাকে ধরে ফেলবে। এর আগে যেহেতু অনেকগুলো বিয়ে তোমার আছে, তাহলে সেগুলোর নামে তো তোমাকে মামলা করে দিলে তো তুমি যেতেও পারবে না। আমি বললাম যে না, মামলা করার সুযোগ আমি তার দিব না, আমি এমনিতেই তোমাকে নিয়ে পালিয়ে যাব বা আমি তোমাকে নিয়ে এমনিতেই চলে যাব, আমি তাকে কোনো মামলা করার সুযোগ আমি দিব না। পরেও বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি তোমার প্রস্তাবে রাজি, আমি তোমার আম্মাকে কিছু বলবো না। আমি বলি দেখো, বললে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তুমি আমার এত বড় ক্ষতি করো না, আমি তো তোমার জীবন বাঁচাইছি, তা তুমি আমার জীবনটা নষ্ট করো না, আমি তোমাকে ভালোবাসি। ওই তখন আমার সমস্ত প্রস্তাব মেনে নিল। মেনে নেওয়ার পরে এরপরে যেটা হইলো, আমি তখন ঘরের মধ্যে এসে খুব ভয়ে আছি। তো আমার ভিতরে ভাই কেমন যেন এই সুমির জন্য মায়া লাগতেছে, যে সুমি আমার জীবনে প্রথম আসছে বা আমার প্রথম বউ, আমি ওর কাছ থেকে চলে যাব। মানে এই লাস্ট কয়েকটা দিন ধরে আর কি, মানে আমি না বুঝতে পারতেছিলাম না, এটাই সম্ভবত আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল। এই লাস্ট কয়েকটা দিন ধরে মানে আমি ওনার সাথে একটু মানে ক্লোজ হয়ে গেলাম, মানে সুমির প্রতি একটু ভালোবাসা দেখাচ্ছি যে সুমি, আমি তো চলে যাব, সুমির কাছে আর কখনোই আসবো না,
আমার প্রথম বউ ছিল। এই কয়েকটা দিক মানে ওর প্রতি একটু ইমোশনাল, যে আমি চলে গেলে তুমি নিজেকে ধরে রেখো, নিজেকে ঠিক মতো রেখো। এবং মানে ওই যে বলে না, আমি উলু বনে মুক্তা ঝরালাম আর কি। আমি সুমিরে বললাম যে সুমি যদি পারো ঢাকা থেকে চলে যাও, ঢাকায় থাইকো না, এবং ঢাকায় থাকলে মহিলার সাথে থাকলে খারাপ হয়ে যাবা, গ্রামে গিয়ে না খায় থাকবা, তারপরও গ্রামে গিয়ে ভালো থাকবা। এই উপদেশ বাক্যগুলো আমি তখন সুমির কাছে দেওয়া শুরু করি। এবং এই উপদেশ বাক্যগুলো যখন আমি সুমিকে দিই, সুমি সম্ভবত আমার এই কথাগুলো ওই মহিলার কাছে বলে দেয়, মানে আমার মায়ের কাছে কিছু বলে যে সুমন্ত এরকম বলছে, ওর ভিতরে মনে কোনো পরিবর্তন কাজ করে, বা ও সম্ভবত গোপনে গোপনে কোনো একটা প্ল্যানিং করতেছে। এইটা আমার মায়ের কাছে বলে দেয়, এবং মায়ের কাছে বলে দেওয়ার পরে তিনি তখন আমাকে স্পেশালি গার্ড দিতে শুরু করে। এবং উনি আমাকে যে গাড়িটা দেয়, ওই গাড়ির মধ্যে উনি জিপিএস লাগায় রাখে আর কি। তো এখন ওই জিপিএক্সের মাধ্যমে উনি বুঝে যায় যে আমি অনেকবার বিভিন্ন অ্যাম্বাসিতে গিয়েছি এবং দেশের বাইরে যাওয়ার জন্য আমি প্ল্যানিং করতেছি, এই জিনিসটা উনি বুঝে যায়। এবং সেখান থেকে উনি তখন একদিন হঠাৎ করে আমাকে মানে ঘরের মধ্যে আটকায় ফেলে। আটকে আমারে বলতেছে যে তুই মানে আমার বিপক্ষে এগুলো করতেছিস, এটা বলে উনি আমাকে বলো। ওই দিন ওনার সাথে আমার খুব ঝগড়া হয়, এবং ঝগড়া হলে উনি আমাকে জাস্ট বলে যে তুই যদি এরকম কোনো প্ল্যানিং করে থাকিস, তুই জানিস না শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে আমার এত বড় মানে আমার এত লিঙ্ক আপ এবং আমার গোটা পৃথিবীতে এত মানুষের সাথে পরিচয়, যে তুই চেষ্টা করলো না আমার কাছ থেকে বা আমার কাছ থেকে দূরে যেতে পারবি না, আমি তোকে আমার কাছ থেকে দূরে যেতে দিব না। তো এরকম অবস্থার ভিতরে আমি তখন নীলিমার সাথে আলোচনা করি যে কী করা যায় ফোনের মাধ্যমে। নীলিমা আমাকে বলে একটা কাজ করো, উনি তোমাকে যে কোনো সময় মামলা দিয়ে দিতে পারে, আর উনি তোমাকে মামলা দিলে তুমি আর দেশের বাড়ি যেতে পারবে না, তুমি যেভাবেই হোক আগে তুমি দেশের বাইরে চলে যাও। তো আমি তখন ওনাকে আবার ঠান্ডা মাথায়, এর মাঝে আবার আরেকটা মেয়ের আমি ওনারা আইনে দিছি, কিন্তু এই ঘটনার মাঝে আরেকটা মেয়ে আইনে দিছি। এবং আইনে দেওয়ার পরে এরই মাঝে আমি তখন টেকনিক করে আস্তে আস্তে করে আমি তখন আপনার ফ্রান্সের ভিজিট ভিসা লাগাই ফেলে আমার আমি ইয়াতে পাসপোর্টে। এটা ওনাকে বুঝতে দেয় নেই। আমি মানে ওনার গাড়ি নিয়ে আমি রেস্টুরেন্টে যাইতাম, রেস্টুরেন্টে গাড়ি দাঁড়ো করাইয়া আমি তখন সিএনজি নিয়ে হচ্ছে আপনার ইয়েতে যাইতাম, মানে অ্যাম্বাসিতে যাইতাম। এরকম করে ফ্রান্সের এই ট্যুরিস্ট ভিসা লাগানোর পরে ওনাকে কোনো কিছু না বলে আমি তখন ডিরেক্টলি ফ্রান্সে চলে যাই। এবং ফ্রান্সে চলে যাওয়ার পরে ফ্রান্স থেকে আমি আমার এক পরিচিত বন্ধু আছে, ওনার সাথে যোগাযোগ করে তখন আমি ইতালি চলে আসি। ফ্রান্স থেকে ইতালি আসি, এবং উনি তো আমাকে হন্য হয়ে খুঁজে বেড়াইতেছে। এবং আমি যেহেতু মানে ইউরোপ চলে গেছি, উনি আমার পরিবারের কাছে যাইতেছে যে তোমার ছেলে আমার এত লক্ষ টাকা নিয়ে গেছে, কোটি টাকা নিয়ে গেছে, আমি মামলা দিব, এটা করবো, তোমার ছেলের সাথে কথা বলো, তোমার ছেলেকে নিয়ে আসতে বলো। আমার পরিবারের কাছে এবার আমি ডিরেক্টলি বলি যে জানেন সুমি এগুলো করতেছে, আর সুমির কারণে আমার এইভাবে পালাইয়া আসা লাগছে, নাহলে আমি সুন্দর করে ভালোভাবে আসতে পারতাম। সুমি আমাকে ওখানে অনেক বিপদে ফেলাই দিছে। আমি আমার গ্রামবাসীর কাছে এগুলো বলি, কিন্তু আমার গ্রামবাসী কেউ এটা বিশ্বাস করে না। সবাই বলে সুমি ফেরেস্তা, সুমি ভালো, সুমি কোনো খারাপ কিছু করে নাই। এবং এরকম করে আমি তখন ইতালিতে আসি। ইতালিতে আসার পরে দেন আমি তখন ইতালি থেকে আমি তখন এই নীলিমাকে আনার জন্য চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। এবং চেষ্টা করতে করতে একটা পর্যায়ে আল্লাহ সহায়ক হয়, আমি নীলিমাকে ইতালিতে আনতে সক্ষম হই। আমরা প্রথমে ইতালি থাকি, ইতালি থাকার পরে ইতালিতে আমরা তো ওখানে ধরেন ভালোভাবে আমি একটা বিজনেস শুরু করি, একটা ফ্রুটের দোকান দিই। ফ্রুটের দোকানটা চালাচ্ছিলাম এবং আমার দোকানটা খুব ভালো চলতেছিল, আমার কোনো সমস্যা নাই, দোকান ব্যবসা বাণিজ্য সব ভালোই চলতেছিল। এবং আমার বউ যে আছে নীলিমা, ওই আমাকে অনেকটা বুঝে জানে শোনে। এরকম করতে করতে আমাদের একটা কন্যা সন্তান হয়, আমাদের একটা মেয়ে সন্তান হয়, এবং আমাদের মেয়েটা ইতালিতেই হয়। আর আমি যে আমার ওই সৎ মা মানে আমার ওই পাতানো মা বা আমার প্রথম বউ সুমি বা যাদের সাথে আমি যোগাযোগ করেছি বা প্রেম ভালোবাসা করে যা যা করছি, আমি সব কিছু বাদ দিয়ে দিই। মানে ওনার সাথে আমি কোনো রকমের যোগাযোগ রাখি না, ওই মহিলার সাথে কোনো যোগাযোগ রাখি না, কারোর সাথে কোনো যোগাযোগ নেই। আমি শুধু মাঝে মাঝে আমার আব্বা আম্মারে ফোন দিই, তাদের সাথে কথা বলি। আর এদিক দিয়ে আমি আমার বউ নিয়ে ইতালির মাটিতে অনেকটা ভালো আছি। আমার একটা কন্যা সন্তান, এবং আমার কন্যা সন্তানটা হওয়ার 8 মাসের মাথায় হঠাৎ করে আমি আমার ভিতরে আমার কিছু শারীরিক অসুবিধা ফিল করতে থাকি, বিভিন্ন ধরনের কিছু অসুবিধা ফিল করি, বিভিন্ন সমস্যা ফিল করি। এবং সমস্যা ফিল করার পর আমি তখন ইতালিতে ডাক্তারের সম্মুখীন হই। আর এদিক দিয়ে আমি কিন্তু ব্যবসার কাজে আরও কিছু ব্যবসা আমি চালু করি ওই ইতালিতেই, মোটামুটি আরও কিছু ব্যবসায় স্ট্রং করি। এবং এই জন্য আমি ওভাবে সময়ও দিতে পারতেছিলাম না, প্রপারলি সময় দিতে পারতেছিলাম না। আমি আমার মতো করেই চলতেছিলাম, মেডিকেলও মানে খুব বেশি যেতে পারতেছিলাম না। যখন মেয়েটা হওয়ার পরে একটু বেশি সমস্যা আমার দেখা দেওয়ার পর আমার বউ তখন আমাকে বলে যে একটা কাজ করো, তুমি ডাক্তার দেখাও। এরপরে ডাক্তার দেখে, এবং ডাক্তার দেখানোর পরে আমি ডাক্তারের মাধ্যমে রিপোর্ট পাই যে আমার একটা বড় ধরনের রোগ হয়েছে, যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এরকম একটা রোগ হয়েছে যে আমার ব্লাড ক্যান্সার হয়েছে। এবং ডাক্তারের মতে যে আমি আর খুব বেশি দিন বাঁচব না। তো মানে আমি এটা হওয়ার পরে আমি যখন এটা জানতে পারি, আমার বউকে আমি এটা জানাই, এবং ডাক্তার আমাকে বলে যে আমি খুব লাস্ট স্টেপে আছি, তো সেখানে আসলে বাঁচার সম্ভাবনা খুবই কম, আমি সম্ভবত বাঁচব না। তো
মানে আমি আমার জীবনে যে পাপগুলো করেছি, যখনই আমি চোখটা বন্ধ করি এবং আমি এই ব্লাড ক্যান্সার ধরা খাওয়ার পর থেকেই আমি বারবার শুধু এই জিনিসগুলো স্বপ্নে দেখতে থাকি, যে জিনিসগুলো আমি আপনাকে একটু আগে বলেছিলাম, যে আমি মারা গেছি, আমি আমার লাশ দেখতে পাচ্ছি, আমার সামনে আমি কবরে শুয়ে আছি, এটা দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো আমি প্রতিটা রাতে রাতে দেখতে পাচ্ছি। আমি একটা রাতও ঘুমাইতে পারি না। এবং এই অবস্থার ভিতরে নীলিমা আমাকে অসম্ভব রকমের ভালোবাসে। ও আমাকে অনেক ভালোবাসে। ও নিজেও কান্না করে। ও নিজেও বলে যে আসলে এখন কি করব, মানে আমার কি করা চায়, আমি তো আসলে বুঝতে পারতেছি না। মানে ওর জায়গা থেকে ও আমাকে প্রচুর পরিমাণের ভালোবাসে। আমি হয়তো বেশি দিন বাঁচবো না, আমি অনেকটা শুকিয়ে গেছি এবং ব্যবসা বাণিজ্য যা ছিল তাও আস্তে আস্তে গোলগাল করতেছি এবং যতটুকু পারতেছি আমার মেয়েটার জন্য, আমার ওয়াইফের জন্য কিছু করার চেষ্টা করতেছি, যাতে আমি চলে গেলেও তারা ভালো থাকতে পারে। আর আমার বাবা মায়ের নিয়ে আমি টেনশন করি না। আমার বাবা মাকে মোটামুটি আমি কিছু টাকা পয়সা দিয়েছি, অ্যান্ড এই টাকা পয়সাগুলো দিয়ে আমার বাবা মা তাদের বাকি জীবনটা কাটাতে পারবে, শান্তিমতো থাকতে পারবে। কিন্তু এই পর্যায়ে এসে ভাই আমি খুবভাবে ভেঙে পড়ছি। আমি আপনার জন্য কিছু টাকা রাখছি, আমি আপনার এতিমখানার নাম শুনেছি এবং যে কোনো একজন লোকের মাধ্যমে আমি আপনার কাছাকাছিও গিয়েছি, আপনার কাছাকাছি আমি লোক পাঠাইছি, আমার একজন লোক আপনার সাথে দেখাও করছে। তো এই মাধ্যমে আমি আপনার এতিমখানার জন্য কিছু টাকা রাখছি, আমি আপনার এতিমখানার জন্য এই টাকাটা দিতে চাই। এবং আমার ওয়াইফ, মানে আমার ওয়াইফকে আমি এখানে যে জায়গায় রেখেছি ওই জায়গায় থাকবে। আমি মৃত্যুর পরেও আমার ওয়াইফ এখানেই থাকবে, আমার মেয়েটাকে সেখানেই বড় করবে, সে দেশে যাবে না। এখন আমার যেই অবস্থা, ওই অবস্থা থেকে দাঁড়িয়ে আমার যেই টাকা, জমানো টাকা আছে, আমি এই টাকাগুলো বিভিন্ন ধরনের মানুষের কাজে ব্যয় করতে চাই। এবং আমি যতদিন বেঁচে আছি, আমার বেঁচে থাকা অবস্থায় আমি এই, মানে আমার এই যে অর্থগুলো, যেগুলো আমি খারাপভাবে ইনকাম করেছি বা খারাপ পথ থেকে ইনকাম করেছি, এই অর্থগুলো আমি এমন কোনো কাজে লাগাতে চাই, যে কাজে লাগালে মৃত্যুর পরে অন্তত আমি কিছুটা হলেও আল্লাহর কাছে রক্ষা পাবো। তাপন ভাই, আপনি তো অনেক সামাজিক কাজ করেন বা অনেক মানুষের সাথে আপনার পরিচয় আছে, আপনার এতিমখানা সহ যদি এরকমভাবে কারো প্রয়োজন হয়, আপনি আমার সাথে সেই মানুষটা যোগাযোগ করাই দিবেন। আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে মানুষটাকে একটু সাহায্য করার জন্য। এবং আমার একটা টাকাতে যদি ওই মানুষটা উপকৃত হয় এবং সে যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আমার জন্য, আমি তো মরেই যাব, মৃত্যুর পর যাতে অন্তত আল্লাহ আমাকে কিছুটা হলেও মাফ করে। আমি হজে গিয়েছি, হজ করেছি, আমার বর্তমান অবস্থা খুবই খারাপ এবং আমি এতটাই শুকিয়ে গেছি যে ভাই, আমাকে নর্মালি কেউ দেখলে ভয় পেয়ে যাবে। আমি আপনার সহ বাংলাদেশের আরও কয়েকটা মানে লোকের সাথে আমি কথা বলেছি এবং অনেক টাকা আমি ডোনেট করেছি। আমি শুধু অসহায় মানুষ খুঁজতেছি তাদেরকে দেওয়ার জন্য, কাকে দিলে কার দোয়ায় আল্লাহ কবুল করবে এবং কার দোয়ায় হয়তো আমি পর জনমে ভালো থাকবো। আপন ভাই, এই জন্যই আপনাকে আমার পুরোটা গল্প বলা। আবার অনেক কথা আছে যেগুলো আমি আসলে বলতে চাই নাই, যতটুকু বলার সম্ভব হয়েছে ঠিক ততটুকুই বলেছি। আপনি আমার গল্পটার রেকর্ড যদি করেন, আপনি করতে পারেন, কিন্তু আপনি আমাকে এরকম একটা ঠিকানা যদি দেন যেখানে টাকাটা দিলে আমার কাজে লাগবে। ভালো থাকবেন ভাই। আমার জন্য, আমার ওয়াইফের জন্য দোয়া করবেন। আমি আমার ওয়াইফের ফোন নাম্বারটা আপনাকে দিয়ে গেলাম। যদি কখনো আমার মোবাইল বন্ধ পান বা যদি দেখেন যে আমি নাই, আমার ওয়াইফের সাথে যোগাযোগ করলে আমার মৃত্যুর সংবাদটা হয়তো জানতে পারবেন। রংপুরে আমার বাড়ির ফুল ঠিকানা আপনাকে দিলাম এবং আরও কোনো কিছু লাগলে আপনার সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করতে পারবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি ওনার গল্পের প্রসঙ্গে প্রথমেই একটা কথা বলি। সুমন ভাইয়ের গল্পের মাঝে এমন কিছু জিনিস ছিল যেগুলো আসলে আমি ইচ্ছে করেই বলি নাই, বা উনি মানে গল্পটা পড়ার পরে লাস্টে যখন দেখেছি যে ওনার এরকম একটা রোগে উনি আক্রান্ত, উনি মারা যাবে, তো ওই অনেকগুলো নোংরা বিষয় ওখানে হাইড করে রেখেছি, বা যেতটুকু বলা সম্ভব বা ইশারায় যতটুকু বুঝাতে পারে ঠিক ততটুকু আপনাদেরকে বুঝিয়েছে। কোনো অংশে না বুঝে থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব রিপ্লাই করার জন্য। কিছুদিন আগে ব্লাড ক্যান্সারে মারা গেছে বাংলাদেশের একজন বাংলাদেশের একটা নাম করা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, একজন মহিলা প্রফেসর। উনি একইভাবে মিরপুরে থাকতো। আমাকে খুব রিকোয়েস্ট করেছে, বাবা তুমি আমার কাছে আসো, আমি তোমার সাথে একটু দেখা করবো। ওনার সাথে আমি দেখা করেছি এবং উনি ওনার মতো করে আমার ইতিমখানার জন্য অনেকগুলো টাকা দান করেছে। অনেক বড় একটা অ্যামাউন্ট উনি দিয়েছে, অনেক বড় অ্যামাউন্ট। তো উনি মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাত দান করুক। এবং তিনিও খুব একাকিত্ব জীবন পার করেছে, ওনার জীবনে খুব কষ্ট পেয়েছে। আমি অবাক হয়ে গেলাম যে সুমন ভাই তার জীবনে যত পাপ করেছে এবং পাপ শেষে এই মানুষটা যখন ভালো হতে গেল, আল্লাহ থেকে এখন কেন নিয়ে যেতে চাচ্ছে? এখন তো তিনি ভালোর পথে থাকতে যাচ্ছে, ভালো হতে চাচ্ছে, কিন্তু এই সময় কেন আল্লাহ নিয়ে যায়? আমার কাছে কেন জানি মনে হয় ভালো মানুষগুলোকে আল্লাহ বেশি দিন দুনিয়াতে বাঁচতে দেয় না। ভালো মানুষগুলোকে আল্লাহ খুব সহজে উঠিয়ে নিয়ে যায় এবং খারাপ মানুষদেরকে দুনিয়াতে রেখে যায়। তার কারণ হচ্ছে খারাপ মানুষগুলো যাতে অন্তত সময় দেয়, ভালো হয়ে আল্লাহর কাছে যেতে পারে, যেমনটি সময় সুমন ভাইকে আল্লাহ দিয়েছে। এবং সেই সময় শেষ হওয়ার পরে সুমন ভাই যেহেতু ভালো হয়েছে, আল্লাহ তাকে আল্লাহর পথে ডেকেছে বা আল্লাহ তাকে নিয়ে যেতে যাচ্ছে। বাট কষ্ট লেগেছে আমার লাস্টের দিকটা শুনে। এবং তার ওয়াইফ যে আছে,
বর্তমানে নীলিমা, ওনার ওয়াইফ এবং ওনার বেবিটা অনেক কিউট। উনি ধর্মীয় লাইনে ইতালির মতো একটা জায়গা থেকে ওনার ওয়াইফকে, ওনার মেয়েটাকে উনি ধর্মীয় লাইনে পড়াচ্ছে, এটাও খুব ভালো লেগেছে। তো আমি জানি না, আল্লাহ চাইলে একদম মৃত্যুর দ্বার প্রান্ত থেকেও মানুষকে ফিরে আনতে পারে। ওনার যে রোগ হয়েছে, ডাক্তার নাকি মানে বলেই দিয়েছে যে উনি বাঁচবে না, একটা ডেটও দিয়ে দিয়েছে যে এরই মাঝে হয়তো কিছু একটা অঘটন ঘটে যেতে পারে। এরপরেও আল্লাহ চাইলে পৃথিবীতে অনেক কিছুই সম্ভব। আল্লাহ দুনিয়াতে হায়াত নির্ধারণ করেছে। আমি এরকম গল্প পেয়েছে, মারা গেছে, যখন ধোয়াইতে নিছে তখন মানে হঠাৎ করে লাফ দিয়ে উঠে গেছে, কবর দিতে গেছে ওরকম উঠছে, এরকম ঘটনা আমি পাইছি। সুতরাং আল্লাহর হুকুমে হয়তো সুমন ভাই বেঁচেও যেতে পারে। আমি আল্লাহর কাছে দোয়া করে, আমি তো খাস মন থেকে দোয়া করি আল্লাহ যেন এই মানুষটাকে মাফ করে দেয় এবং আমাদের মাঝে ভালো যেহেতু হয়েছে, এ ভালো মানুষটাকে আমাদের মাঝে রেখে কিছুদিন ভালো কাজ করার সুযোগ দেখ, এই আশা ব্যক্ত করে আমি আপনার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।